আমার প্রিয় শ্রোতা বন্ধুরা, আপনারা এখন শুনছেন গল্পের ডালি বাই পামেলা। আমি পামেলা, আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আপনারা এখন শুনবেন বিখ্যাত লেখক তপন বন্দ্যোপাধ্যায়ের একটি রহস্য উপন্যাস কফিন রঙের রুমালের পরবর্তী অধ্যায়। আমার গল্প পড়া যদি আপনাদের ভালো লাগে তাহলে প্লিজ লাইক, শেয়ার, কমেন্ট করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। যারা সাবস্ক্রিপশন করছেন তাদের অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। এছাড়া পাশে থাকা বেল আইকনটাও টিপে রাখবেন। এছাড়া আমার চ্যানেল লিঙ্ক সবসময় ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকে। আমার চ্যানেলের প্লে লিস্টে গিয়ে আপনারা সময় করে এবং অনুগ্রহ করে আমার আগের পঠিত সমস্ত গল্প উপন্যাস আপনারা শুনতে পারবেন। আর এছাড়া এই উপন্যাসটি যারাই প্রথম শুনছেন তাদের উদ্দেশ্যে বলছি, তারা এর আগে যে খণ্ডগুলো আমি আপলোড করেছি সেগুলো প্লিজ শুনে নেবেন। তারপর এটা শুনলে গল্প পাঠের আনন্দ পাবেন, এবং গল্প পাঠের আনন্দ পেতে গেলে আপনারা প্লিজ পুরোটা ধৈর্য ধরে শুনবেন, না হলে আপনাদের ভালো লাগবে না। যাই হোক, আর সময় নষ্ট করব না, সরাসরি চলে যাচ্ছি গল্প পাঠের আসরে। আজকের উপন্যাস কফিন রঙের রুমাল, অধ্যায় 21। 3 রাত 2 দিন অতিক্রান্ত হওয়ার পর আরও একদিন কেটে গেল। তিতিক্ষার কোনো পাত্তা নেই দেখে গার্গী ব্যস্ত হয়ে পড়ল খুব। সায়নকে সে বলছিল, কি ব্যাপার বলো তো, তিতিক্ষার মোবাইলে যতবার ফোন করছি একই কথাই তো বারবার বলছে, নট রিচেবল। সায়নের অন্যমনস্ক উত্তর, হয়তো এমন কোথাও আছে যেখানে মোবাইলের টাওয়ার নেই। তাদের কথোপকথনের মধ্যে হঠাৎ আকস্মিকভাবে ফোন এলো একটা। গার্গী আশাই করেনি অলীক শেখর হঠাৎ করে তাকে ফোন করবেন। রিসিভার তুলতে ওদিক থেকে ভারী কণ্ঠস্বর ভেসে এলো। বললেন, আচ্ছা, তুমি জানো তিতিক্ষা কোথায়? গার্গী একটু থিতিয়ে নেয়। অলীক শেখর কেন তাকে ফোন করছেন? গার্গী বলল, আমিও তো তিতিক্ষাকে খুঁজছি গত 3 দিন ধরে। আপনাকে কিছু বলে যায়নি? অলীক শেখরের গলা থমথমে। তিনি বললেন, আমাকে আজকাল বলে যাওয়ার কোনো প্রয়োজন মনে করে না। যখন টাকার দরকার হয় তখন 50 বার ফোন করবে। গার্গী ইতস্তত করল একটু। সে যা জানে তা বললে কি প্রতিক্রিয়া হবে অলীক শেখরে সে বুঝে উঠতে পারল না। ধরি মাছ না ছুঁই পানি গোছের উত্তর দেয়। গার্গী বলল, আমাকে বলেছিল কি একটা অ্যাসাইনমেন্ট পেয়েছে দূরে কোথাও, হয়তো সেখানেই গেছে। আচ্ছা, তো সঙ্গে কি ওই নীলার্ণব নামে সে গবেটটাও গেছে? গার্গী বুঝতে পারছে না ঠিকঠাক কি উত্তরটা দেবে। প্রতীক্ষা যখন তার বাবাকে বলে যায়নি, তারই বা কি দরকার সত্যিটা জানাতে? অলীক শেখর যা রাগী মানুষ, গার্গী যদি সত্যি কথাটা বলে দেয় কিভাবে রিয়াক্ট করবেন কে জানে। গার্গী বলল, আসলে আমি ঠিক পুরোপুরি জানি না ও কার সঙ্গে কোথায় গেছে, তবে ওর পেইন্টিংয়ের কোনো অ্যাসাইনমেন্ট কিন্তু হতে পারে। অলীক শেখর হঠাৎ বেশ ধমকের সুরে বললেন, দেখো, তুমি সমস্তই জানো আমার মনে হচ্ছে, তুমি শুধু আমার কাছে চেপে যাচ্ছ। গার্গীর মুখ লাল হয় বলার ধরনে। সে বলল, আচ্ছা, তিতিক্ষা আমাকে বা সমস্ত কথা বলবে কেন? আচ্ছা ঠিক আছে, বলে ও পাশে ঠক করে রিসিভার রেখে দেওয়ার শব্দ। গার্গী কিছুক্ষণ মোবাইল হাতে স্ট্যাচু। বিবেকের মৃত্যুতে তিতিক্ষা হঠাৎ বেশ টালমাটাল হয়ে পড়েছিল। তারপর কয়েকদিনের মধ্যে কাটিয়ে উঠেছে তার শোক। শুধু কাটিয়ে ওঠেনি, সে ইতিমধ্যে নিজের একটা পৃথিবী খুঁজে নিয়েছে অন্যভাবে। গার্গী ভাবছিল, তবে কি তিতিক্ষা বিবেক হত্যা মামলায় কোনোভাবে জড়িত? সেদিন অফিসে নিজের কাজে মনোনিবেশ করতে না করতে হঠাৎ ফোন এলো ক্রাইম সেকশনের ইন্সপেক্টর দেবজ্যোতি নাগ রায়ের। তিনি বললেন, ম্যাডাম, আমরা একটা বড় ব্রেক থ্রু করতে পেরেছি কাল। গার্গী তার অফিস সংক্রান্ত বিষয় সামান্য বিব্রত ছিল, সেই ঘোর কাটিয়ে বলল, আচ্ছা তাই নাকি, তা কীরকম? তিতিক্ষা দ্বিবেদী কয়েকদিনের জন্য কোথাও গিয়েছিলেন, সেই ফুরসতে আমরা তার বাড়ি আবার রেইড করলাম। তো একেবারে গোপনে করেছিলাম, বাড়িতে মেড সার্ভেন্ট ছাড়া আর কেউই ছিল না। গার্গী সামান্য হতবাক হলো, তারপরে বলল, হ্যাঁ, আমরা ভিতরে ঘরে আলমারির একটা চোরা লকারের মধ্যে একটা ইন্টারন্যাশনাল পাসপোর্ট পেয়েছি বিবেকের নামে। গার্গী এবার রীতিমতো উত্তেজিত। তাই নাকি? তো বিবেক কি বাইরে যেত? হ্যাঁ, গত 3-4 বছরে 4 বার, সবটা ইউরোপে।
গার্গী বিস্মিত হয়ে বলল, কিন্তু বিবেক যে বাইরে যেত সেটা তো মানে তিতিক্ষা একবারও বলেনি। দেখুন ম্যাডাম, কাল গভীর রাতে মিসেস দ্বিবেদী ফিরে এসেছেন তার প্রমোদ ভ্রমণ সেরে। আমরা আজ সকালে মিসেস দ্বিবেদীকে ইন্টারোগেট করি। তিনি পুরোপুরি অস্বীকার করলেন ব্যাপারটা। তিনি বললেন যে বিবেক মাঝে মধ্যে দিল্লি যাচ্ছি বলে 7 দিন 10 দিনের জন্য যেত, এর বেশি তিনি আর কিছু বলতে পারবেন না। তাকে নাকি একবারও বলেনি যে বিদেশে যেত কি যেত না, উনি কিছু জানেন না। গার্গী মোবাইল হাতে কিছুক্ষণ স্থাণু হয়ে রইল। তিতিক্ষা তার শিল্প নিয়ে এতটাই বুঁদ হয়ে থাকে যে স্বামী ইউরোপে যেত কি যেত না তার খবর রাখত না। গার্গী বলল, আচ্ছা, এও তো হতে পারে যে বিবেক পুরোটাই গোপন করেছিল তার স্ত্রীকে। দেখুন ম্যাডাম, হতে পারে। মিসেস দ্বিবেদী তো শুনে ভেঙে পড়লেন একেবারে। আমাদের বললেন যে আমাকে ও এত মিথ্যা কথা কি করে বলতো, কি ডেঞ্জারাস। তা আপনারা হঠাৎ আবার রেড করলেন কেন ওদের বাড়ি? দেখুন ম্যাডাম, খুব ইন্টারেস্টিং ব্যাপার। হঠাৎ একটা ভারী কণ্ঠস্বর ডিসিডিটিকে ফোন করে বলছিল যে বিবেককে কেন ঘন ঘন ইন্টারন্যাশনাল ফ্লাইটে বাইরে যেতে হয় তার খোঁজ নিন আপনারা। তাই নাকি? তো লোকটাকে মানে তার পরিচয় কিছু বলেনি? না, বলেছিল আগে রেড হোক, পরে ফোন করে ওর নাম ধাম পরিচয় সমস্ত কিছু দেবে, কিন্তু আর ফোন করেনি। স্ট্রেঞ্জ। আচ্ছা, পাসপোর্টটার ভ্যালিডিটি আছে এখনও? হ্যাঁ, আরও 3 বছর রয়েছে সঙ্গে, কিন্তু ম্যাডাম আমরা আরেকটা পাসপোর্ট পেয়েছি। গার্গীর ভুরুতে লম্বা ভাঁজ। বলল, আচ্ছা, তিতিক্ষার? হ্যাঁ ম্যাডাম। তো তিতিক্ষাও কি বিদেশে গিয়েছিল? না, তার পাসপোর্টটির মেয়াদ উত্তীর্ণ, কিন্তু তিনি কোথাও যাননি। আচ্ছা, বিবেকের পাসপোর্টে নিশ্চয়ই লেখা রয়েছে যে মানে সে কোথায় কোথায় যেত? হ্যাঁ, 3 বার লন্ডনে আর 1 বার উনি প্যারিসে গিয়েছিলেন। গার্গী অবাক হয়, বলে, কি আশ্চর্য! বউ ছবি আঁকে, স্বামী প্যারিসে যায়, বউকে কিছু বলে না? হ্যাঁ ম্যাডাম, সেটাই তো দেখছি। খুবই মিস্টেরিয়াস ব্যাপার। আমরা যত কেসটার গভীরে ঢুকছি ততই নতুন নতুন সমস্ত তথ্য জানতে পারছি। কি বলবো ম্যাডাম, খুবই মিস্টেরিয়াস। গার্গী ভেবে নিয়ে আবার বলল, আচ্ছা, হয়তো এমনও হতে পারে যে বিবেক মানে তখন ঋণের হাত থেকে মুক্তি পেতে চাইছে তিতিক্ষার ছবি বিক্রি করে। তো স্বদেশে যদি বিক্রি না হয়, অনেক সময় বিদেশের বাজারে বিক্রি করতে চেষ্টা করে কেউ কেউ। তিতিক্ষার ছবি কোনোভাবে বিদেশে যদি বিক্রি করা যায়, এবং সেটা যায় কি না সেটাই হয়তো মানে সার্ভে করতে সে গিয়েছিল, কিংবা তিতিক্ষার কোনো প্রদর্শনী সে দেশে করা যায় কি না সেটাও খতিয়ে দেখা হয়তো তার উদ্দেশ্য ছিল। দেবজ্যোতি নাগ রায় ছোট্ট করে বললেন, হয়তো হবে ম্যাডাম, সবই হয়তো। এখন বিবেক দ্বিবেদীর মৃত্যুর পর আমাদের এখন সেই হয়তো নিয়েই ভাবতে হচ্ছে। আচ্ছা ঠিক আছে মিস্টার নাগ রায়, তাহলে এখন আমাদের অন্যতম কাজ হবে খবর নেওয়া যে বিবেক দ্বিবেদী কেন ঘন ঘন বিদেশে যেতেন। হ্যাঁ ম্যাডাম, আমরা সেই চেষ্টাই করছি। গার্গী নিজেও ব্যস্ত হয়ে পড়ল খবরটা নিয়ে। তিতিক্ষা একেবারে কিছু জানে না শুনে একটু বিস্মিত হচ্ছিল। নাকি সে জানতো এখন বিপদে পড়ে চেপে যেতে চাইছে ঘটনা। গার্গীর বারবার মনে হচ্ছিল যে সেও বিবেক মার্ডারের মধ্যে কোনোভাবে জড়িত। গার্গী অনুমান করতে পারে তিতিক্ষার ব্যাপারটা। এতদিন ব্যবসা নিয়ে যা কিছু ভাবনা সবই বিবেক ভাবত, তিতিক্ষা ব্যস্ত থাকতো তার ছবি আঁকা নিয়ে। তিতিক্ষা ভাবতেই পারিনি বিবেক ক্রমশ জড়িয়ে পড়ছে নানা ঝামেলায়। তিতিক্ষা ফিরে এসেছে জানতে পেরে তৎক্ষণাৎ তাকে ফোনে ধরল গার্গী। বলল, হ্যালো, তুমি কবে ফিরলে চাঁদিপুর থেকে? কাল রাতে গার্গীদি। কি আশ্চর্য, ফিরে এসে তোমাকে ভাবছি ফোন করব, হঠাৎ কাকতালীয়ভাবে তোমার ফোন এসে গেল। তাই নাকি? তা কেন খুঁজছিলে? গার্গীদি, নতুন সিরিজে যে ছবিগুলো এঁকেছি না, সেগুলো নিয়ে একটা প্রদর্শনীর আয়োজন করেছে শ্রাবণ কুমার, কাল তার উদ্বোধন। গার্গী কিছুটা অবাক হয়ে বলে, তাই নাকি? তো কোথায় উদ্বোধন? আসলে একটা নতুন গ্যালারি হয়েছে ওই শেক্সপিয়ার সরণিতে, ওইখানে। মানে ঠিক কোন জায়গাটা আমি তোমাকে বলছি, ওই ক্যামাক স্ট্রিট আর শেক্সপিয়ার সরণির যে জংশন আছে, একটা বড় মাল্টি স্টোরিড হয়েছে ওখানে। তার নাম হচ্ছে বিয়ন্ড দ্য স্কাই। তার 5th ফ্লোরে একটা গ্যালারি আছে, গ্যালারির নাম হলো গ্যালারি উইথ থ্রিলস। তাতে আমার 17টা ছবি থাকবে, আর কাল বিকাল ঠিক 5টায় কিন্তু উদ্বোধন।
তুমি শুনলে একটু অবাক হবে, উদ্বোধন করতে কে আসছেন একজন সেন্ট্রাল মিনিস্টার। তোমার কিন্তু আশা চাই। এতগুলো তথ্য হুড়হুড় করে বলে ফেলায় সবই গুলিয়ে যাচ্ছিল গার্গী। তবু বিষয়টা একবার মনে মনে গুছিয়ে নিয়ে বলে, আচ্ছা ঠিক আছে, আমি যাব। আচ্ছা রাখছি গার্গীদি। তিতিক্ষা ফোন রেখে দিল ঝটিতি কায়দায়। বোধহয় ব্যস্ত হয়ে পড়ল তার অন্য বন্ধু বান্ধবদের ফোনে আমন্ত্রণ জানাতে। গার্গী বিস্মিত হচ্ছিল এই ভেবে যে তিতিক্ষার জীবনে আমূল পরিবর্তন ঘটে যাচ্ছে গত কয়েকদিনে, আর তার সঙ্গে কত সহজে নিজেকে সে সামিল করতে পেরেছে। গার্গী খুব কৌতূহলী ছিল তিতিক্ষার প্রদর্শনী দেখার জন্যে। ঠিক 4:55 গ্যালারি উইথ থ্রিলে পৌঁছে গেল গার্গী। পৌঁছে দেখল বেশ জমায়েত হয়েছে গ্যালারির ভেতরে। গ্যালারিটি পাশাপাশি দুটি বিশাল আকারের ঘরে। তিতিক্ষার প্রদর্শনীতে তিতিক্ষার শরীরের দিকে তাকিয়ে দেখতে হয় কিছুক্ষণ। একেতেই তো ডানাকাটা পরি, তার ওপর তার পরনে একটা সাদা ধপধপে গাউন, যার গলায় কোমরে নানা কারুকাজ করা। তার ওপর তার মুখে সারাক্ষণ উড়ে বেড়াচ্ছে লক্ষ টাকার হাসি। কেন্দ্রীয় মন্ত্রী যার উদ্বোধন করতে আসার কথা, তার নাম কখনো শোনেনি গার্গী। হয়তো কোনো স্টেট মিনিস্টার হবেন। গ্যালারিতে ঢোকার মুখে বিশাল এক ক্যাপশন, যাতে লেখা সাম ইরোটিক মোমেন্টস। ভিতরের দেওয়ালে একের পর এক নুট ছবি, কয়েকটি প্রায় দেওয়াল জোড়া। এতগুলো নুট ছবি একসঙ্গে দেখতে গিয়ে গার্গীর শরীরে কেমন এক ধরনের অনুভূতি হলো। এই সমস্ত ছবির মডেল তিতিক্ষা নিজেই, তা জানে গার্গী। তিতিক্ষা খুব চেষ্টা করেছে যাতে বদলে যায় তার মুখের আদল, কিন্তু ছবির মুখগুলো ভালো করে মিলিয়ে দেখলে কখনো কখনো তাকে চেনা যাচ্ছিল। গার্গীর এও মনে হচ্ছিল হয়তো ইচ্ছা করেই কোনো কোনো ছবিতে নিজের মুখটা মিলিয়ে দিয়েছে ছবির মুখের সঙ্গে, যাতে আকর্ষণ বাড়ে প্রদর্শনীর। সেদিন প্রদর্শনীতে আরও একটা ঘটনা ঘটল যা খুব চিন্তায় ফেলে দিল গার্গীকে। প্রদর্শনী দেখতে আসা অন্য দর্শকরা সাধু সাধু করে উৎসাহ দিচ্ছে তিতিক্ষাকে। ভিড়ের মধ্য থেকে একসময় গার্গী আর সোনালি চাপার কাছেও এলো তিতিক্ষা। হাসি উপচিয়ে জিজ্ঞাসা করল, কি গার্গীদি, কেমন দেখছো? বেশ এঁকেছো। যেমন বলতে হয় তেমনই বলল গার্গী। অধ্যায় 22। প্রদর্শনীতে শ্রাবণ কুমারের উপস্থিতি সবচেয়ে বেশি চোখে পড়ছিল আজ। ঘন কালো রঙের খুব দামি একটা শেরওয়ানি পরে ঘোরাঘুরি করছিলেন ব্যস্ত হয়ে। তার হাতে একগুচ্ছ ব্রশিওর, যা আজকের অনুষ্ঠান উপলক্ষে প্রকাশিত। ব্রশিওরটিতে তিতিক্ষার আঁকা নোট সিরিজের কয়েকটা চোখ ধাঁধানো ছবির সঙ্গে তিতিক্ষার নিজের ফটোও দুটি। এই ফটো দুটিতে তিতিক্ষাকে আরও বেশি সেক্সি হিসাবে প্রজেক্ট করা হয়েছে, তা ব্রশিওরের গেট আপ ও ডিজাইন দেখে প্রতীয়মান। ফটো দুটি দেখে গার্গী অনুমান করছিল সম্প্রতি তিতিক্ষার যে ফটো সেশন করছেন শ্রাবণ কুমার, তারই দুটো পোজের ছবি। গার্গী বুঝে উঠতে চাইছিল শ্রবণ কুমার তিতিক্ষাকে নিয়ে ঠিক কী করতে চান। তিতিক্ষা আজ খুবই ব্যস্ত বিভিন্ন শিল্প রসিকদের কাছে তার ছবির পসরা মেলে ধরতে, ব্যস্ত শিল্প সমালোচক ও বিখ্যাত শিল্পীদের আপ্যায়নে। ভিড়ের মধ্যে নীলার্ণবকেও দেখছে গার্গী সারাক্ষণ তিতিক্ষার সঙ্গে লেপ্টে থাকতে। তিতিক্ষা কখন কি বলে সেই অপেক্ষায় সে ঘুরঘুর করছে তিতিক্ষার আশেপাশে। শ্রাবণ কুমারের একসময় চোখে পড়ল গার্গী আর সোনালি চাপাকে। কাছে এগিয়ে এসে জিজ্ঞাসা করল, কি ম্যাডাম, কেমন দেখছেন? নাইস। গার্গী যেমন বলতে হয় তেমন বলল শ্রাবণ কুমারকে। পরক্ষণে আবার জিজ্ঞাসা করল, আচ্ছা শুনেছিলাম যে ছবিগুলো আপনার হোটেলে টাঙানো হবে? হ্যাঁ, তাই তো হবে বলে শ্রাবণ কুমার আশ্বাস দিলেন। গার্গীর মগজে বিষয়টা ঢোকে না এই মুহূর্তে। যদি হোটেলে টাঙানো হবে তাহলে প্রদর্শনীর আয়োজন করে ছবিগুলো বিক্রি করে দেওয়ার কথা ভাবা কেন হলো? বিষয়টা মাথার ভেতরে ঝুলিয়ে রেখে গার্গী দেখছিল উপস্থিত দর্শকদের প্রতিক্রিয়া। বোধহয় নোট পেইন্টিংয়ের প্রদর্শনী বলে ভিড় হয়েছে বেশি। হঠাৎ গার্গীর নজরে পড়ল ফ্রেঞ্চ কাট দাড়ি মুখে একজন বেটে চেহারা সুটেড বুটেড মাঝবয়সী ভদ্রলোক। হঠাৎ তিতিক্ষার কাছাকাছি শুরু করলেন ঘুরঘুর করতে। 2-3 বার তাকে কি জিজ্ঞাসাও করলেন, কিন্তু তাকে তেমন গুরুত্ব দিতে চাইল না তিতিক্ষা।
ভদ্রলোক অবশ্য তাতে নিবৃত্ত না হয়ে আবার কি যেন একটা জিজ্ঞাসা করলেন তিতিক্ষাকে। তিতিক্ষা ঘাড় নেড়ে না বলতে তিনি খুবই বিসদৃশ্যভাবে তিতিক্ষার কানের কাছে মুখ নিয়ে কিছু একটা বলার চেষ্টা করলেন। নীলার্ণব বিরক্ত হচ্ছিল ভদ্রলোকের নাছোড়বান্ধা গতিবিধি দেখে। হঠাৎ ভদ্রলোককে উদ্দেশ্য করে কিছু বলতেই ভদ্রলোক মুখ খিচিয়ে কিছু একটা বললেন নীলার্ণবকে। অতঃপর যা হয়ে থাকে, নীলার্ণবের সঙ্গে এক প্রস্থ কথা কাটাকাটি শুরু হতে অনেকেরই নজরে পড়ল দৃশ্যটার দিকে। তিতিক্ষা ছুটে এসে নীলার্ণবকে কিছু বলে আপাতত সুরাহা করল কলহের। শ্রাবণ কুমার দূর থেকে দেখছিলেন ঘটনাটা। তার অভিব্যক্তিতে ফুটে উঠছিল ক্রূর ভঙ্গিমা। প্রদর্শনীর মধ্যে এক অনভিপ্রেত ঘটনা ঘটে যেতে অনেকেরই খুব অস্বস্তি হচ্ছিল। খুব দ্রুত বিষয়টা চাপা পড়ে গেলেও গার্গীর কাছে ঘটনাটা মনে হচ্ছিল বেশ তাৎপর্যপূর্ণ। তিতিক্ষার আশেপাশে ঘুরতে থাকা নীলার্ণবকে ডেকে শ্রাবণ কুমার কি যেন বলতে সে মুহূর্তে উধাও হলো প্রদর্শনী থেকে। নিশ্চয় কিছু একটা আনার হুকুম দিয়েছেন শ্রাবণ কুমার। বিষয়টি খেয়াল করেনি তিতিক্ষা। একটু পরে সে তাকে খুঁজতে শুরু করলো কি কারণে যেন। গার্গীর কাছে এসেও জানতে চাইল, আচ্ছা গার্গীদি, তুমি নীলার্ণবকে দেখেছো? গার্গী মাথা ঝাঁকায় বলে, আমার মনে হয় কোনো একটা কারণে ও বেরিয়ে গেছে। তিতিক্ষা হঠাৎ গম্ভীর হয়ে গেছে ঘটনাতে বলল, গার্গীদি, খুব মুশকিল হয়ে গেল তো। গার্গী বোঝার চেষ্টা করলো ঠিক কি ঘটে গেল চকিতে সুটেড বুটেড ভদ্রলোকটাই বা কে। সে কি বলার চেষ্টা করছিল তিতিক্ষাকে। তিতিক্ষা একান্তে ডেকে নিয়ে গেল গার্গীকে, বলল, গার্গীদি, ওই লোকটাই হলো না শেষাদ্রি? ও আচ্ছা, তাই নাকি? বিষয়টা এতক্ষণে কিছুটা স্পষ্ট হলো গার্গীর কাছে। কি বলবো গার্গীদি, প্রচণ্ড জ্বালাচ্ছে। প্রতিদিন 8টা 10টা করে ফোন করছে আমার মোবাইলে। বাধ্য হয়ে পুরনো সিম আমি বাতিল করে নতুন সিম নিয়েছি, তাতেও রক্ষা নেই। ব্যাগ থেকে একটা চিরকুট বার করে গার্গীর হাতে দিয়ে বলল, নতুন এটা মোবাইলের নম্বর, পরে নম্বরটা ঢুকিয়ে নিও তোমার মোবাইলে। বিস্মিত গার্গী চিরকুটটা দ্রুত চালান করে দিল তার ব্যাগের ভেতরে। যে কৌতূহলটি এতক্ষণ উস্কাচ্ছিল গার্গীকে ছবি বিক্রির সেই রহস্যটি জানতে চাইল তিতিক্ষার কাছে। এত দ্রুত দামে, এত বেশি দামে এত দ্রুত তার ছবি কি করে বিক্রি হয়ে যাচ্ছে, এটা তো প্রায় মিরাকল। তিতিক্ষা লজ্জা লজ্জা মুখে বলল, আসলে গার্গীদি, বিক্রির ব্যাপারটাই আমার কাছেও একটা জটিল রহস্য। সত্যি বলতে কি, এখনও একটা ছবিও কিন্তু বিক্রি হয়নি। অথবা তুমি বলতে পারো যে সমস্ত ছবি বিক্রি হয়ে গেছে প্রদর্শনী শুরু হওয়ার আগে। তার মানে আসলে এটাও একটা ছবি বিক্রির স্ট্র্যাটেজি বলতে পারো। মানে শ্রাবণ কুমার নিজেই সমস্ত ছবি কিনে নিয়েছেন প্রদর্শনী শুরু হওয়ার আগে। তো 3টে ছবি বিক্রি হয়নি বলে ঘোষণা করা রয়েছে, যাতে কোনো ইচ্ছা বা ক্রেতা যদি ইচ্ছা করে তো একই দামে সেই ছবি কিনতে পারে। তাতে আমার ছবির যে এত দাম তা প্রচারিত হয়ে যাবে ক্রেতাদের মধ্যে। আর 3টে ছবি যদি বিক্রি হয়েও যায় তাতে আমার লাভ। শ্রাবণ কুমারের জন্য পরে আমি আবার 3টে ছবি এঁকে দেব। তিতিক্ষা গলা নিচু করে আবার বলল, গার্গীদি, এই প্রদর্শনীর না আরও একটা বিশেষ উদ্দেশ্য রয়েছে। গার্গী উৎকণ্ঠায় অপেক্ষা করে তিতিক্ষার কথা বুঝতে। গার্গীদি, শ্রাবণ কুমার এত খরচ করে এই যে প্রদর্শনী করলেন তার হোটেলের প্রচারের জন্য বটে। প্রদর্শনীর পর সংবাদপত্রে বিজ্ঞাপন বেরোবে যে তিতিক্ষা দ্বিবেদীর এই সিরিজের ছবিগুলো টাঙানো থাকবে তার মরিশাস আর লাক্ষাদ্বীপের বিলাসবহুল হোটেলগুলোতে। বিজ্ঞাপনে আরও লেখা থাকবে যে তিতিক্ষা দ্বিবেদী আরও সমস্ত ছবি আঁকছেন, যার একমাত্র স্বত্বাধিকারী শ্রাবণ কুমার। তার হোটেলে এমন হাজার বিস্ময় অপেক্ষা করে আছে ট্যুরিস্টদের জন্যে। তিতিক্ষার কথা শেষ করে ছুটল গেটের দিকে, কেননা তখন সেখানে এক বিখ্যাত শিল্পীর আবির্ভাব হয়েছে। গার্গী শুনতে পেল সে বলছে, যোগেশদা, আপনি না এলে আমার এক্সিবিশন কিন্তু বৃথা হয়ে যেত আজ। কিন্তু যোগেশ চৌধুরীকে নিয়ে তিতিক্ষার ব্যস্ত থাকার উপায় রইল না। ততক্ষণে শেষাদ্রি তিতিক্ষাকে বলছেন, কি হলো? তুমি আমার কথার তো কোনো উত্তরই দিতে চাইছো না। তিতিক্ষা ক্ষুব্ধ বিব্রত হয়ে বলল, প্লিজ শেষাদ্রিদা, আপনি পরে আসবেন, প্লিজ পরে কথা বলবো, আমি এখন খুব ব্যস্ত আছি।
কেন পরে কেন? পরে কেন? আজ এখনই তুমি আমার কথার উত্তর দাও। তিতিক্ষাকে স্তম্ভিত দেখায়, বলে, এক্সিবিশনের ছবি সম্পর্কিত আপনার যাবতীয় কোয়ারির আমি উত্তর দিতে পারি, কিন্তু নট অ্যাবাউট পার্সোনাল ম্যাটার্স। ওয়াই নট? শেষাদ্রি প্রায় গর্জে উঠে বললেন। বোঝাই যাচ্ছে তিনি আজ একটা হেস্তনেস্ত করতে এসেছেন তিতিক্ষার প্রদর্শনীর দিনটি বেছে নিয়ে। শ্রাবণ কুমার এগিয়ে এসে বললেন, দেখুন মিস্টার হাওলাদার, আপনি কাল সকালে আমার সঙ্গে দেখা করবেন, তখন আপনার সঙ্গে কথা হবে। হু আর ইউ? শেষাদ্রি চিৎকার করে বলে উঠলেন, যাতে তার গলা শোনা যায় গোটা প্রদর্শনীর লোকজনের কাছে। তিনি বললেন, শি ইজ আ লায়ার। আমি কিছুতেই আজ একটা রিপ্লাই আমি না নিয়ে এখান থেকে যাব না। হইচই চেঁচামেচি হয়তো আরও চরমে উঠত যদি না কেউ এসে বলে উঠত, পুলিশ এসেছে, পুলিশ! পুলিশের আগমন সংবাদে বেশ ত্রস্ত হয়ে উঠল প্রদর্শনীর দর্শককুল। গেটের বাইরে পুলিশের গাড়ি থামার শব্দ শুনে সবাই ফিরে যাওয়ার চেষ্টায় ব্যস্ত। সেই ফুরসতে গার্গী খেয়াল করল শেষাদ্রি প্রদর্শনী কক্ষ থেকে অদৃশ্য। নীলার্ণব কাশ্যপকে দেখা গেল পুলিশ বাহিনী নিয়ে এগিয়ে আসতে তিতিক্ষার দিকে। একজন পুলিশ অফিসার, 4 জন কনস্টেবল, লম্বা আধময়লা গায়ের রং উর্দি পরা অফিসারটার নাম রামশরণ মিশ্র। নিজের পরিচয় দিয়ে তিনি শ্রাবণ কুমারের সঙ্গে কি যেন একটা কথা বলতে শুরু করলেন। একটু পরে শ্রাবণ কুমার একটা প্যাডের কাগজ বের করে তার উপর কিছু লিখতে শুরু করলেন খসখস করে। পুলিশ দেখে তিতিক্ষা অতীব বিব্রত হলো। নীলার্ণবকে হিসহিস করে বলল, কি ব্যাপার, পুলিশ ডাকতে গেলে কেন? নীলার্ণব অবাক হয়ে বলল, কি মুশকিল, শ্রাবণ কুমারই তো আমাকে পাঠালেন থানায়। তিতিক্ষা তখন বিপন্ন চোখে তাকাচ্ছে গার্গীর দিকে। তিতিক্ষার উদ্বেগ দেখে গার্গী বুঝে ফেলে যায় পুলিশকে এখন তার নিদারুণ ভয়। কত জনের কাছে তার ঋণ রয়েছে, এখন তাদের কেউ যদি মামলা ঠুকে যায় তাহলেই তার অস্তিত্ব নিয়ে টানাটানি। নীলার্ণব তখন জানতে পেরেছে শেষাদ্রি পালিয়েছেন পুলিশ দেখে। সেও দৌড়ালো প্রদর্শনী কক্ষের বাইরে, যদি তাকে ধরা যায় এখনও। হঠাৎ পুলিশ অফিসারকে ফেলে নীলার্ণবের পিছনে ছুটে বেরিয়ে গেলেন শ্রাবণ কুমার। পরক্ষণে দুটো শব্দ শোনা গেল প্রদর্শনী কক্ষের বাইরে। গার্গীর মনে খটকা লাগলো শব্দ দুটোর মাহাত্ম্য উপলব্ধি করে। গুলির শব্দ নাকি? আগত পুলিশ অফিসারটিও খেয়াল করলেন শব্দ দুটো। তার সঙ্গে যারা এসেছে তাদের একজন কনস্টেবলকে ডেকে বললেন, চলুন তো দেখি কি হয়েছে দেখা যাক। তার সঙ্গে আসা জনাচারেক কনস্টেবল তখন হা করে প্রদর্শনীর নুট পেইন্টিং দেখতে তারা ব্যস্ত। পরক্ষণে বাইরে শোনা গেল কিছু হট্টগোলের শব্দ। অনেকগুলো গাড়ি দাঁড়িয়েছিল সেইখানে। তার মধ্যে দেখা গেল নীলার্ণব মুখ থুবড়ে পড়ে রয়েছে মাটিতে, সারা শরীরে রক্ত মাখামাখি। তার পিঠের কাছে গুলি লেগেছে এবং এক গুলিতেই, কিন্তু গুলি লেগেছে সম্ভবত আরও একজনের গায়ে। একটু দূরে আর একটা রক্তের রেখা মিলিয়ে গেছে। হঠাৎ অপেক্ষামান গাড়ির একজন ড্রাইভার বলল, লোকটার পায়ে গুলি লেগেছে। গুলি লাগার পরেও আমি দেখেছি খোঁড়াতে খোঁড়াতে একটা গাড়িতে উঠে পালিয়ে গেছে, আর গাড়িটা হচ্ছে কালো রঙের। অধ্যায় 23। ক্যামাক স্ট্রিট আর শেক্সপিয়ার সরণির জংশনে এক বিরাট মাল্টি স্টোরিড বিল্ডিং, বিয়ন্ড দ্য স্কাইয়ের 5th ফ্লোরে গ্যালারিটা। তার ব্যালকনি দিয়ে ঝুঁকে নিচে তাকাতেই হাড় হিম করা সেই দৃশ্য। সন্ধ্যে সামান্য আলোয় সেই অট্টালিকার সামনে তখন রক্তের বন্যা বইছে নীলার্ণবের শরীর থেকে। কি যে ঘটে গেল মুহূর্তের মধ্যে সেটা কেউ বুঝতে পারল না। তিতিক্ষার প্রদর্শনী শুরু হয়েছে যে নতুন গ্যালারিটিতে, তার নাম গ্যালারি উইথ থ্রিল। সেই প্রদর্শনীর উদ্বোধনীর দিনে যে ভয়ঙ্কর কাণ্ডটা ঘটে গেল তাতে থ্রিল তো বটেই, উপস্থিত সবাইকার শরীর হাড় হিম হয়ে গেল মুহূর্তের মধ্যে। কয়েক সেকেন্ড গার্গী হৃৎপিণ্ড ভুলে গেল নড়াচড়া করতে। সোনালি চাপার মুখটা ভয় বিবর্ণ। কয়েক সেকেন্ডে গোটা গ্যালারির মানুষ স্তব্ধ হয়ে থাকার পর হঠাৎ নড়ে উঠল সিনেমার ফ্রিজ শট যেমন নড়ে ওঠে।
পুলিশ অফিসার রামশরণ মিশ্র এবং তার সঙ্গে আসা কনস্টেবলরা কেউ লিফটে, কেউ সিঁড়ি বেয়ে নামতে শুরু করলেন। তার পিছনে আরও বহু মানুষ। প্রদর্শনী কক্ষের ভিড় ততক্ষণে অনেকটাই হালকা। তিতিক্ষাও ঝুঁকে পড়ে দেখল দৃশ্যটা। তার সুন্দর মুখে ফুটে উঠল একই সঙ্গে অবিশ্বাস এবং আতঙ্ক। পরক্ষণে বিকট একটা চিৎকার বেরোলো তার বিবর্ণ মুখ থেকে। তারপর কেমন ফ্রিজ হয়ে গেল তার অভিব্যক্তি। গার্গী তার শরীরটা ঝাঁকিয়ে নিয়ে বলল, তিতিক্ষা, তুমি নিজেকে ঠিক রাখো প্লিজ তিতিক্ষা। তিতিক্ষা ফুপিয়ে কেঁদে উঠে বলল হঠাৎ, গার্গীদি, নীলার্ণব অমন করে পড়ে আছে কেন গার্গীদি? এত এত রক্ত কেন গার্গীদি? ও বেঁচে আছে তো গার্গীদি? গার্গীও জানে না নীলার্ণবের অবস্থাটা কি। সম্ভবত পেটে বা বুকের কোথাও গুলি লেগেছে। তার শরীরটা সংজ্ঞাহীন নাকি প্রাণহীন সেটা বোঝা যাচ্ছে না উপর থেকে। বলল, না, নিচে না নামলে তো বোঝা যাবে না। সোনালি চাপা বলল, তাহলে চলুন গার্গীদির নিচে যাই। গার্গীও যেতে চাইছে এখনই, তবুও সোনালি চাপাকে বলল, না না, তাড়াহুড়ো করার কোনো দরকার নেই, ভিড়ে পিষ্ট হওয়ার সম্ভাবনা রয়েছে। চলো আমরা লিফটে নামি। এক ব্যাচ নিয়ে গেছে, বোতাম পুশ করেছি, একটু পরেই আবার লিফটটা আসবে। তিতিক্ষাও নড়ে উঠে বলল, গার্গীদি, আমাকে একটু ধরবে? আমার গা মাথা সমস্ত টলছে। গার্গী তার হাত ধরতে এসে গেল লিফট। তাদের সঙ্গে আরও কয়েকজন লিফটে উঠতে স্বয়ংক্রিয় লিফট চালু হয়ে গেল নিচের দিকে। কম্পাউন্ডে নেমে গার্গীরা দেখল বেশ ভিড় জমে গেছে নীলার্ণবের শরীরের চারপাশে। তার সামনে হতভম্ব হয়ে দাঁড়িয়ে শ্রাবণ কুমার বিস্ফারিত চোখে দেখছেন কাঠ হয়ে পড়ে থাকা নীলার্ণবকে। ওদিকে একজন কনস্টেবল চেঁচাচ্ছে, হাট যাও, হাট যাও। কনস্টেবলটা বাঙালি বলে মনে হলো, কিন্তু তবুও তার ধারণা হিন্দিতে হট যাও বললেই দ্রুত ফাঁকা হয়ে যাবে জায়গাটা। পুলিশ অফিসার মিশ্র নিজেই চিৎকার চেঁচামেচি করতে অনেকটা জায়গা বেরোলো নীলার্ণবের চারপাশে। গার্গী এতক্ষণে দেখার সুযোগ পেল ভয়ঙ্কর দৃশ্যটা। এক মুহূর্ত দেখেই তার স্থির ধারণা হলো নীলার্ণব বেঁচে নেই। সঙ্গে সঙ্গে তার বুকের ভেতরটাও কেমন একটা ফাঁকা হয়ে গেল, শরীরে অস্থিরতা বোধ হলো। এই তো একটু আগেই নীলার্ণব তাকে অভ্যর্থনা জানিয়ে নিয়ে এসেছিল প্রদর্শনী কক্ষে, আর এর মধ্যেই পরক্ষণে রামশরণ মিশ্রর ভারী গলা শোনা গেল। তিনি বললেন, প্লিজ এখন কেউ কম্পাউন্ড ছেড়ে আপনারা যাবেন না, প্লিজ। আমরা বিষয়টা একটু আলোচনা করে তারপরে আপনাদের সকলের একে একে জবানবন্দি নেব। প্লিজ আপনারা এখানেই থাকুন। পুলিশে ছুলে ৩৬ গা প্রবচনটি মেনে ইতিমধ্যে বেশ কয়েকজন গা ঢাকা দিয়েছেন এই হই হট্টগোলের মধ্যে। হঠাৎ কি খেয়াল হলো শ্রাবণ কুমারের, চেঁচিয়ে হিন্দিতে বললেন, হ্যাঁ ऊपर क्या खाली है? नवीन, नवीन जल्दी ऊपर आ, नवीन जल्दी ऊपर जा, खड़ा रहा तस्वीर के पास, नवीन। পুলিশ অফিসার ঝুঁকে পড়ে দেখছিলেন উপুর হয়ে শুয়ে থাকা রক্তাক্ত নীলার্ণবকে। নিথর নিস্পন্দ শরীর, প্রাণের কোথাও চিহ্ন মাত্র নেই। তবু হঠাৎ গলা উঁচু করে তিনি বললেন, আচ্ছা এখানে কেউ কি ডাক্তার আছেন? একটু আসবেন। তার কথায় কিছুক্ষণ স্তব্ধতা। উপস্থিত জনতা তাকালেন একে অপরের দিকে। পরক্ষণে রোগা মতো চশমা চোখে এক ভদ্রলোক এসে বললেন, আচ্ছা স্যার, আমি কি একবার একটু দেখতে পারি? কাছে গিয়ে নীলার্ণবের হাতের কবজিতে আঙ্গুল রেখে কি যেন অনুভব করলেন কয়েক মুহূর্ত। একবার চোখ বুঝলেন, তারপর বললেন, আমি ডক্টর অমলেশ দে, একটা প্রাইভেট হাসপাতালের সঙ্গে আমি অ্যাটাচড। আই এম সরি টু সে ভদ্রলোক আর বেঁচে নেই, তবু ইচ্ছা করলে আপনারা ওকে হাসপাতালে নিয়ে যেতে পারেন। শ্রাবণ কুমার স্তম্ভিত হয়ে তাকালেন ডক্টর দে বলে যিনি পরিচয় দিলেন তার মুখের দিকে। তারপর বললেন, ইউ মিন ডেড? ইম্পসিবল। ডাক্তার যাই বলুন, শ্রাবণ কুমার কিছুক্ষণ শূন্য চোখে তাকালেন নীলার্ণবের শরীরটার দিকে। তারপর হিন্দিতে বললেন, কি বলছেন? নীলার্ণব ডেড? সেটা আমাকে মানতে হবে? কি সর্বনাশ! আমি এখনই ওকে হাসপাতালে নিয়ে যাচ্ছি। আমার রাইট হ্যান্ড এইভাবে বেঘরে মারা যাবে আমার চোখের সামনে, সেটা আমি কি করে দেখব?
তার নির্দেশে একজন পুরু গোফলা যুবক তাকে তুলতে যাচ্ছিলেন পাজা কোলা করে, কিন্তু পুলিশ অফিসারটা কি দেখে তাকে থামালেন, বললেন, দাঁড়ান দাঁড়ান, দেখি দেখি, ওটা কি? ওটা একটা রিভলভার না? এতক্ষণ কারো নজরে পড়েনি নীলার্ণবের শরীরের নিচে চাপা দেওয়া একটা রিভলভার। গার্গীও ঝুঁকে পড়ে দেখল রিভলভারটা, বলল, কি আশ্চর্য, এর থেকে কি গুলি ছোড়া হয়েছে মিস্টার মিশ্র? পুলিশ অফিসার রামশরণ মিশ্র নিচু হয়ে দেখছিলেন পিস্তলটাকে। গুলি ছোড়া হলে যে বিশেষ দাগটা দেখা যায় রিভলভারের নলে, সেটা লক্ষ্য করে বললেন, মনে তো হচ্ছে গুলি ছোড়া হয়েছে এর থেকে। পরক্ষণে পকেট থেকে একটা রুমাল বের করে তা দিয়ে তুলে নিলেন আগ্নেয়াস্ত্রটি। রিভলভারটা থেকে যে গুলি ছোড়া হয়েছে সেটা জেনে গার্গীর ভুরুতে কোচ পড়ল। নীলার্ণবের শরীরের নিচে যখন এই রিভলভারটা চাপা পড়েছে, ওটা তারই ধরে নিতে হবে। অতএব বিষয়টা মাত্রা পেয়ে গেল একটু অন্যভাবে। একটু পরে ধরাধরি করে নীলার্ণবকে হাসপাতালে পাঠিয়ে দিলেন শ্রাবণ কুমার। তখন শ্রাবণ কুমারকে বেশ বিধ্বস্ত দেখাচ্ছিল। একটু দূরে তিতিক্ষা দাঁড়িয়ে আছে স্থাণুবৎ। সোনালি চাপা ফিসফিস করে বলল, গার্গীদি, দুটো গুলির শব্দ কিন্তু শোনা গেছে উপর থেকে। গার্গী ঘাড় নাড়ে তার কথায়। সে এর মধ্যে চোখ চালিয়ে দেখে নিয়েছে কিভাবে দুটো গুলির ব্যবহার হয়েছে অট্টালিকার সামনের কম্পাউন্ডে। একটা গুলিতে রক্তাক্ত হয়েছে নীলার্ণব, অন্য গুলিটি কি লেগেছে কারো পায়ে? তিনি সেই অবস্থায় সম্ভবত কাছে দাঁড় করানো গাড়িতে উঠে বেরিয়ে গেছেন কম্পাউন্ড ছেড়ে। গার্গী জরিপ করছিল বিয়ন্ড দ্য স্কাই নামে মাল্টি স্টোরিড কম্পাউন্ডটি। ঠিক ততখানি নিরাপত্তা নেই এখানে যতটা থাকা উচিত ছিল। আসলে কম্পাউন্ডটা খুবই অপ্রশস্ত। কয়েকটা গাড়ি রাখার পরে চাতালে স্থানাভাব। কিছু গাড়ি বাইরে রাস্তার উপর রাখা রয়েছে, যেমন গার্গীদের গাড়িটিও। পুলিশ অফিসার তার কাজ শুরু করে দিয়েছেন অভ্যস্ত ভঙ্গিতে। ততক্ষণে গার্গী মোবাইলের বোতাম পুশ করে খবর দিল ডিসিডিডি অরিজিৎ পুরকায়স্থকে। গার্গী বলল, মিস্টার পুরকায়স্থ, তিতিক্ষার এক্সিবিশনে এসে এক সাংঘাতিক ঘটনা ঘটে গেছে। আপনি যদি বিশেষ কোনো কাজে ব্যস্ত না থাকেন তো একবার প্লিজ স্পটে আসতে পারবেন? কি হয়েছে যদি একবার আপনি জানান ম্যাডাম। গার্গী অতি সংক্ষেপে বিষয়টা বিবৃত করে বলল, দেখুন, বিবেক দ্বিবেদীর মার্ডার নিয়ে আপনি মাথা ঘামাচ্ছিলেন বলেই কিন্তু আমি আপনাকে প্রথমেই জানালাম ব্যাপারটা। আচ্ছা, ঠিক আছে, আমি যাচ্ছি। শ্রাবণ কুমার তখন পুলিশ অফিসারকে বলছেন, মিস্টার মিশ্র, আপনি কিন্তু এখনই আপনার বড় কর্তাদের জানিয়ে দিন ওই হারামি শেষাদ্রি মার্ডারার। এখনই তাকে অ্যারেস্ট করার আপনি ব্যবস্থা করুন। ওই হারামি মিসেস দ্বিবেদীর লাইফ একেবারে হেল করে দিচ্ছিল রোজ। আবার আজ আমাদের এক্সিবিশনটাই মার্ডার করে দিতে এসেছিল। আর তারপরে আমার রাইট হ্যান্ড কাশ্যপকে আমি ভাবতে পারছি না। প্রায় কান্না জড়ানো গলায় উনি আবার বললেন, আপ জানতে নেই কাশ্যপ इसको आगे फ़ोन में 4 टाइम थ्रेट किया। তাই নাকি? থ্রেট করেছে? তো আপনি কি থানায় এফআইআর করেছিলেন? শ্রাবণ কুমার থমকালেন, বললেন, না, আমি করিনি। আমি ভেবেছিলাম ওই কুত্তার বাচ্চা ঘেউ ঘেউ করছে, পরে একটু মেডিসিন আমি দিয়ে দেব, থেমে যাবে, কিন্তু হারামিটা এইভাবে অ্যাটাক করবে আমি ভাবিনি। তার কথা শেষ হওয়ার আগে বাইরে আরও পুলিশের গাড়ি এসে থেমে যাওয়ার শব্দ। গাড়িগুলো এসেছে থানা থেকে, সঙ্গে ফরেন্সিক অফিসার ও কর্মী। তারা গোটা জায়গাটা কর্ডন করে ফেলল মুহূর্তের মধ্যে। ফরেন্সিক অফিসার এবং কর্মীরা তখন কম্পাউন্ডে পড়ে থাকা রক্তের ছবি তুলছেন, কি সব পাউডার ছড়িয়ে ছবি তুলছেন পটাপট। গার্গীর নজরে পড়ল তিতিক্ষা তার গাড়ির কাছে গিয়ে কি যেন একটা জিজ্ঞাসা করছে ড্রাইভারকে। একটু পরে ফিরে এসে গার্গীকে বলল, জানো গার্গীদি, বাবা নাকি এসেছিল এক্সিবিশন দেখতে। গার্গী অবাক হয়ে বলল, কই, আমি তাকে তো উপরে দেখিনি। না, মাকবুল বলল যে বাবা ঠিক তখনই এসেছিলেন যখন গুলির শব্দ হয়েছিল নিচে। গাড়ি থেকে নেমে উনি এগোচ্ছিলেন, আর সে সময় ওই অবস্থা দেখে গাড়িতে উঠে উনি সঙ্গে সঙ্গে ফিরে গেছেন বাড়িতে। মাকবুল মানে তিতিক্ষার গাড়ির নতুন ড্রাইভার। গার্গী অনুমান করল মকবুল নিচে তার গাড়িতে বসেছিল, ঠিকই দেখেছে তাহলে। কিন্তু অলীক শেখর এ সমস্ত দেখে ফিরে গেলেন কেন তাড়াতাড়ি, সেটা গার্গী বুঝে উঠতে পারল না।
তবে কি তিনি এর মধ্যে জড়িত? বিষয়টা নিয়ে বেশি ভাবনার আগেই হুড়মুড় করে এসে পৌঁছালেন ডিটেকটিভ ডিপার্টমেন্টের ডেপুটি কমিশনার অরিজিৎ পুরকায়স্থ। অধ্যায় 24। ডিটেকটিভ ডিপার্টমেন্টের ডেপুটি কমিশনার অরিজিৎ পুরকায়স্থকে দেখে গার্গীর শরীরে একটু হাওয়া লাগলো। অনেকগুলো খুনের তদন্ত সে করেছে এর আগে, কিন্তু চোখের সামনে এইভাবে খুন হওয়ার ঘটনা কখনো দেখেনি। তিতিক্ষাকে ঘিরে কিছু জট ঘনিয়ে উঠছিল দ্রুত, কিন্তু তার পরিণামে এইভাবে খুন হয়ে যাবে নীলার্ণব তা ঘুণাক্ষরে অনুমান করতে পারিনি। অরিজিৎ তখন ঘটনাস্থলে গিয়ে খুঁটিয়ে দেখছেন নীলার্ণবের খুন হওয়ার দৃশ্যটা। পুলিশ অফিসার রামশরণ মিশ্রকে জিজ্ঞাসা করছেন কি করে পুলিশের উপস্থিতিতে খুন হয়ে গেলেন নীলার্ণব। পুলিশ যদি আরেকটু সতর্ক থাকতো তাহলে এ ধরনের ঘটনা এড়ানো যেত। রামশরণের শঙ্কিত অভিব্যক্তি লক্ষ্য করছিল গার্গী। উপরওয়ালাকে দেখে গুছিয়ে বলার চেষ্টা করছিল ঘটনাটা। প্রদর্শনীতে উপস্থিত ছিলেন অনেক নামিদামি মানুষ, অনেক বিখ্যাত শিল্পরসিক, কিন্তু কারো পক্ষে সম্ভব হয়নি দুর্ঘটনা আটকানোর। কেউ ভাবতেই পারেনি যে শেষাদ্রি সবার সামনে অপমান করবেন তিতিক্ষাকে এবং সেই অপমানের প্রতিশোধ নিতে নীলার্ণব প্রথমে থানায় গিয়ে ডেকে আনবে পুলিশ, পরক্ষণে সে নিজেই শেষাদ্রিকে তাড়া করতে গিয়ে খুন হয়ে যাবে মুহূর্তের মধ্যে। রামশরণ অবশ্য উপরওয়ালার সামনে যথেষ্ট বিনয় দেখিয়ে বললেন, উই আর ভেরি সরি স্যার, সামান্য কথা কাটাকাটি থেকে পিস্তলের লড়াই যে হবে আমরা স্যার বুঝতেই পারিনি, আমাদের টোটাল ব্যাপারটা ভাবনার বাইরে ছিল, কিন্তু স্যার আমরা মার্ডারারকে অ্যারেস্ট করবই। আপনি তাহলে জানেন যে কে মার্ডার করেছে? স্যার ওই ফ্রেঞ্চ কার্ড বেটে চেহারার লোকটাই স্যার, শেষাদ্রি হাওলাদার, নামটা আমি ডায়েরিতে টুকে রেখেছি। আচ্ছা, আপনি শিওর তাহলে ওই লোকটাই গুলি চালিয়েছে? রামশরণ ঘাড় নেড়ে বলেন, হ্যাঁ শিওর স্যার। গার্গী হঠাৎ জিজ্ঞাসা করল, কিন্তু আপনি তো নিজের চোখে দেখেননি যে কে গুলি চালিয়েছে? না, আমি দেখিনি ম্যাডাম, কিন্তু যেভাবে দুজনে ছুটে বেরিয়ে গেলেন এক্সিবিশন হল থেকে একজন আরেকজনকে তাড়া করে, তাতে আমি যা বোঝার বুঝে নিয়েছি। অরিজিৎ কি ভেবে জিজ্ঞাসা করলেন, আচ্ছা এখানে তো কয়েকজন ড্রাইভার ছিল গাড়িতে বসে, আপনি তাদের কাউকে ইন্টারোগেট করেছেন? স্যার কয়েকজনকে ইন্টারোগেট করেছি, তারা কেউ ঘুমিয়ে পড়েছিল, কেউ বেরিয়ে পড়েছিল কম্পাউন্ডের বাইরে চা খেতে, কেউ কিছু বলতে পারছে না ঠিক কী ঘটেছিল ওই মুহূর্তে। কি আশ্চর্য, কেউ কিছুই বলতে পারছে না? স্যার কম্পাউন্ডে মাত্র 4টে গাড়ি ছিল, আপনি তো দেখছেন স্যার জায়গাটা খুব একটা স্পেসিয়াস নয়, তো বাকি সব গাড়ি বাইরে রাখতে হয়েছে। যাদের গাড়ি ভেতরে ছিল তারা বাইরে গিয়ে অন্য ড্রাইভারদের সঙ্গে আড্ডা মারছিল, তো এখন ঝামেলায় পড়ে সবাই আবার নিজের নিজের গাড়িতে এসে বসে রয়েছে। তবে কেউ কেউ বলল যে তারা 2টো গুলির শব্দ শুনেছিল, আর তার ঠিক পরে একটা কালো রঙের গাড়ি বেরিয়ে গেল হু হু করে, সেটাই শেষাদ্রি হাওলাদারের গাড়ি ছিল। ইজ ইট? ঠিক আছে, আপনি কম্পাউন্ডের ভেতরেও বাইরে এক কাজ করুন, সমস্ত গাড়ির নাম্বার আর ড্রাইভারদের নাম নোট করে রাখুন, পরে আবার এদের ইন্টারোগেট করা যাবে। অরিজিৎ পুরকায়স্থকে দেখে গার্গী এগিয়ে গেল, কিছু বলতে যাবে তার আগে অরিজিৎ বললেন, কি ম্যাডাম, আপনি এই এক্সিবিশনে উপস্থিত থাকতেও এরকম একটা সিরিয়াস ঘটনা ঘটতে দিলেন? যা শুনছি এ তো ডুয়েল লড়াই। খুব উৎকণ্ঠিত স্বরে কথাগুলো বললেন অরিজিৎ, কিন্তু তার কণ্ঠস্বরে নিহিত রয়েছে এক ধরনের হালকা টোন, যেন গার্গীর উপস্থিতিতে এরকম ঘটনা ঘটাটা উচিতই হয়নি। গার্গী তার হতভম্ব ভাবটা কাটিয়ে উঠেছে এতক্ষণ, একান্তে ডেকে নিয়ে গিয়ে বলল, দেখুন মিস্টার পুরকায়স্থ, এমন চকিতে যে ব্যাপারটা ঘটে গেল, আমরা তো কেউ ভাবতেই পারিনি যে ব্যাপারটা এইরকম একটা মার্ডারের পর্যায়ে চলে যাবে, এবং জেলাসিটা যে এইরকম একটা হবে সেটা তো আমি বুঝতেই পারিনি। ও আপনি বলছেন যে জেলাসি, জেলাসির থেকেই ব্যাপারটা ঘটেছে? হ্যাঁ, জেলাসি তো বটেই, নারীর অধিকার নিয়ে ডুয়েল লড়াই তো চিরকাল হয়ে এসেছে মিস্টার পুরকায়স্থ। আচ্ছা, আপনি কি জানতেন শেষাদ্রিকে? গার্গী মাথা নেড়ে বলল, না, শেষাদ্রি হাওলাদার লোকটাকে এই প্রথম আমি চোখে দেখলাম। কোথায় আমেরিকায় নাকি ছিলেন, তো হঠাৎ কেন যে কলকাতায় ফিরে গেলেন, আর যদি বা ফিরলেন কেন যে তিতিক্ষার দিকে হাত বাড়াতে গেলেন, আমি তো সেটাই ভাবছি। অরিজিৎ হেসে বললেন, ম্যাডাম আমি এখন বুঝে গেলাম,
হোয়াট ইজ হোয়াট, খুব সোজা অঙ্ক। ক্রাইম লাইনে দীর্ঘদিন থেকে আমার এই অভিজ্ঞতা হয়েছে যে তিতিক্ষা এখন একটা ফ্রি বার্ড, তাকে এখন যে কোনো কেউ যে কোনোভাবে দখল নিতে পারে। তিতিক্ষার এখন কিছু করার নেই, উনি ঋণে ডুবে আছেন আপাদমস্তক। তারও কোনো একটা অবলম্বন দরকার যে তাকে এই বিপদ থেকে উদ্ধার করতে পারবে। আইদার শেষাদ্রি অর শ্রাবণ কুমার, কোনো একজনের কাছে তো তাকে সারেন্ডার করতেই হবে। তিতিক্ষা শ্রাবণ কুমারকেই বেছে নিয়েছিলেন খুব অঙ্ক কষে, এক গুলিতে দুই গুগু নিধন করার মতন ব্যাপার। ছবি এঁকে অর্থ উপার্জন করতে পারলে একই সঙ্গে ঋণের জাল থেকে উনি নিজেকে মুক্ত করতে পারবেন, আবার সুনামও অর্জন করতে পারবেন। কিন্তু দেখুন, উনি যদি শেষাদ্রিকে পাত্তা দিয়ে ঋণ মুক্ত হন তাহলে হয়তো কিছু উনি নিজের লোনটা মেটাতে পারবেন, কিন্তু যশ উনি অর্জন করতে পারবেন না, বদলে সারা গায়ে লাগবে কলঙ্ক। তাহলে আপনি বলছেন যে এটা একটা ত্রিভুজ প্রেমের পরিণতিতে খুন? হ্যাঁ, আমার তো ম্যাডাম সেটাই মনে হচ্ছে। মিস্টার পুরকায়স্থ, আমার মনে হয় সেটা নয়। প্রেমের কোনো সিন এখানে নেই। যেটা মনে হচ্ছে প্রেমের ব্যাপার, আমার মনে হচ্ছে সেটা প্রেমের নয়। এখানে যেটা হচ্ছে সবই ব্ল্যাকমেল, সঙ্গে রয়েছে ককটেল, রয়েছে সেক্স। চেষ্টা চলছিল ব্ল্যাকমেল করে কে দখল নিতে পারবে তিতিক্ষাকে। নীলার্ণব তিতিক্ষার সঙ্গে ঘনিষ্ঠ হচ্ছে, সেটা কিন্তু শেষাদ্রির সহ্য হয়নি। অরিজিৎ বললেন, হ্যাঁ, কিন্তু নীলার্ণব তো ফ্যাক্টর নয় ম্যাডাম, ফ্যাক্টর হলো শ্রাবণ কুমার। গার্গী সায় দিয়ে বলল, কিন্তু শেষাদ্রির সামনে নীলার্ণবে দেয়াল হয়ে দাঁড়িয়েছিল এই মুহূর্তে, আর শ্রাবণ কুমার পিছন থেকে কিন্তু খেলছেন। তাই শেষাদ্রি হয়তো প্রথমে নীলার্ণবকে টার্গেট করলো, পরে শ্রাবণ কুমার। আচ্ছা, তাহলে আমরা ধরে নিচ্ছি যে নীলার্ণব মারা গেছে শেষাদ্রির গুলিতে? হ্যাঁ, রামশরণ মিশ্র তো তাই বললেন আপনাকে, কিন্তু বাস্তবে সেটা সত্যি কিনা তা কিন্তু এখনও বলার সময় হয়নি। হয়নি? আপনি কথা কেন বলছেন ম্যাডাম? দেখুন মিস্টার পুরকায়স্থ, আপনি হয়তো লক্ষ্য করছেন যে নীলার্ণবের পিঠে গুলি লেগেছে, বুকে নয়। দূরে আরেকটা রক্তের দাগ রয়েছে। যদি ওই রক্তের দাগ শেষাদ্রি হাওলাদারের হয়ে থাকে, আর যদি তিনি গুলি চালিয়ে হত্যা করে থাকেন নীলার্ণবকে, তাহলে কিন্তু গুলিটা বুকে লাগার কথা, তার পিঠে নয়। আপনি ব্যাপারটা ভালো করে কিন্তু চিন্তা করুন। অরিজিৎ ভাবলেন গার্গীর যুক্তিজাল কতটা অকাট্য। তিনি বললেন, হ্যাঁ ম্যাডাম, কিন্তু এও তো হতে পারে যে শেষাদ্রি হাওলাদার আগে নেমে গিয়ে কোথাও লুকিয়ে অপেক্ষা করছিলেন নীলার্ণবের জন্যে। তো তিনি পিছন থেকে নেমে আসে কিনা সেটা তিনি দেখছিলেন। নীলার্ণব সিঁড়ি দিয়ে নেমে যেই এগিয়ে গেছে শেষাদ্রিকে টার্গেট করতে, অমনি শেষাদ্রি লুকোনো জায়গা থেকে বেরিয়ে তাকে পিছন থেকে পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে গুলি করে তারপর ছুটে গিয়ে উঠেছেন গাড়িতে। হ্যাঁ, তাহলে শেষাদ্রির গায়ে বা পায়ে কি করে গুলি লাগলো? নীলার্ণব তার আগেই তো গুলি খেয়ে পড়ে গেছে। আচ্ছা, এমনও তো হতে পারে যে প্রথমে নীলার্ণব গুলি চালিয়েছে, সেটা লক্ষ্যভ্রষ্ট হওয়ায় শেষাদ্রি সামান্য আহত হয়। নীলার্ণব তখন পালিয়ে আসার জন্যে যেই ঘুরে দাঁড়িয়েছে, অমনি তার পাল্টা হিসাবে শেষাদ্রি গুলি করেন নীলার্ণবকে। তখন তো নীলার্ণব পিছন ফিরে পালাচ্ছিল। গার্গী হঠাৎ প্রসঙ্গ পরিবর্তন করে বলল, দেখুন মিস্টার পুরকায়স্থ, তাহলে একটা তথ্য পরিষ্কার হলো যে প্রদর্শনীতে আসার সময় নীলার্ণব এবং শেষাদ্রি দুজনের কাছেই কিন্তু রিভলভার ছিল। হয়তো দুজনেই প্রস্তুত হয়ে এসেছিল যে আজ একটা হেস্তনেস্ত করবে। তাই তো দেখা যাচ্ছে। তবে ম্যাডাম, যারা আগুন নিয়ে খেলে তাদের কাছে রিভলভার থাকবে সেটা কোনো বিস্ময়ের কিছু নেই। দুজনেই তিতিক্ষা নাম্নী একটি আগুনের পিছু পিছু ছুটছিল। তা বটে। আচ্ছা, যাই হোক, এখন এক খুনের তদন্ত শেষ না হতে হতে আরেক খুন ঘাড়ে এসে চাপলো আমাদের। জানি না এরপরেও আবার আর কোনো খুন কপালে আছে কি না। রামশরণ মিশ্র হঠাৎ এসে তাদের আলোচনায় ব্যাঘাত ঘটিয়ে অরিজিৎ পুরকায়স্থকে বললেন, স্যার, এক্সিবিশনে যারা এসেছিলেন তাদের অনেককেই প্রাথমিক জিজ্ঞাসাবাদ করেছি, অনেকে নাম ঠিকানা লিখে রেখেছি পরে ইন্টারোগেট করব বলে। এখন কেউ আর এখানে স্যার থাকতে চাইছে না, ড্রাইভাররাও চলে যেতে চাইছে। আপনি যদি অনুমতি করেন স্যার, তাহলে ছেড়ে দিই। অরিজিৎ ঘাড় নাড়তে পুলিশ অফিসারটি স্বস্তি। একে একে চলে গেলেন শিল্পরসিক অতিথিরা। তখনও তিতিক্ষার গাড়ি রয়ে গেছে কম্পাউন্ডে। গার্গী তাকে ডেকে একান্তে জিজ্ঞাসা করল, আচ্ছা তিতিক্ষা, তোমার মকবুল কিছু দেখেনি? তিতিক্ষার মুখ তখন শুকিয়ে কিশমিশ। সে বলল,
গার্গীদি, আমি ওকে জিজ্ঞাসা করেছিলাম, যদি কিছু দেখে থাকো তাহলে সত্যি করে বলো মকবুল। কিন্তু মকবুল ঘাড় ঝাঁকিয়ে বলল যে ও কিছু দেখেনি, ও গাড়ির মধ্যে বসে থাকতে থাকতে ঘুমিয়ে পড়েছিল। বুঝলে গার্গীদি, লোকটা কিছু ঘুমাতেও পারে। আমি গাড়ি থেকে নামতেই ঘুমাবে, আবার যে গাড়িতে উঠবো তখন ঘুম ভেঙে গাড়ি চালাতে শুরু করবে। গার্গী তাকায় তিতিক্ষার চোখের দিকে, বলল, হ্যাঁ, যে ড্রাইভার এত ঘুমায় তার সম্পর্কে কিন্তু সাবধান হওয়াই ভালো তিতিক্ষা। দেখো আবার চালাতে চালাতে যেন ঘুমিয়ে না পড়ে। তিতিক্ষা অপ্রস্তুত হলো, বলল, গার্গীদি, আমার না ভীষণ ভয় করছে। শেষাদ্রিদা আমাকে সারাক্ষণ থ্রেট করছিলেন, যদি এখন আবার আমার উপরে চড়াও হয়। আচ্ছা, তুমি তাহলে এক কাজ করো না, তুমি পুলিশ অফিসারকে জানিয়ে স্পেশাল একটা সিকিউরিটি নিয়ে নাও। তিতিক্ষার মুখ আরও শুকিয়ে যায়, বলে, না গার্গীদি, সারাক্ষণ ওই পুলিশ আমার সঙ্গে লেপ্টে থাকবে, ইস, তার চেয়েও মরাও ভালো। অধ্যায় 25। কলকাতার এই পশ এলাকায় রাত তখন নেমে আসছে নিয়ন আলোর জ্যোৎস্না ছাড়িয়ে। মায়াবী আলোয় একটা অনভিপ্রেত হত্যাকাণ্ড ঘনিয়ে নিয়ে এলো অদ্ভুত রহস্য। নীলার্ণবেশ নিথর শরীরটা মর্গে নিয়ে যাওয়ার সময় একজন পেট মোটা কনস্টেবল আবিষ্কার করে ফেলল এক অত্যাশ্চর্য তথ্য। নীলার্ণবে ডেড বডি যেখানে পড়েছিল চাতালের ওপরে, তার কাছে একটা রুমাল খুঁজে পেয়ে সেটা তৎক্ষণাৎ হাজির করল ডিসিডিডি অরিজিৎ পুরকায়স্থের সামনে। বলল, স্যার দেখুন। গার্গী লক্ষ্য করছিল কনস্টেবলটার হাতে একটা লেডিস রুমাল, তার এক কোণের সঙ্গে অন্য কোণটা গিট দিয়ে বাঁধা। অরিজিতের নির্দেশে রুমালটার গিট খুলতে তার ভেতর থেকে প্রকাশিত হলো একটা কাগজখণ্ড। কাগজটা হাতে নিয়ে খুলতেই তাতে লেখা ছিল, মৃত্যুই আপনার জন্য শ্রেষ্ঠ পুরস্কার। স্ট্রেঞ্জ, এটা কার কাছে পাওয়া গেছে? কনস্টেবলটা মাথা দুলিয়ে বলল, স্যার, চাতালের একপাশে পড়েছিল অন্ধকারে, ওই হট্টগোলের মধ্যে তো কারো চোখে পড়েনি। চাতালের ভিড় কমতে যেতে চোখে পড়ে গেল হঠাৎ স্যার। অরিজিৎ কাগজের লেখাটা 2-3 বার পড়ে কপালে 3টে বিশাল ভাঁজ ফেলে তাকালেন গার্গীর দিকে, বললেন, ম্যাডাম দেখছেন তো হাতের লেখা, বিজ্ঞাপনে দাঁতের মতোই ঝকঝক করছে। কে রেখে গেল রুমালটা? বেশ অদ্ভুত রং কিন্তু রুমালটার। গার্গী আশ্চর্য হচ্ছিল রুমালটা দেখে। এই সেই রুমাল, তিতিক্ষার কাছে শুনেছিল কফিন রঙের রুমাল, কিন্তু রুমালের সেটটা পাঠিয়েছিলেন শ্রাবণ কুমার। একবার অচেনা নামের একটি মেয়েকে দিয়ে, অন্যবার নীলার্ণব নিজেই নিয়ে এসেছিল তিতিক্ষাকে। নীলার্ণবের মৃতদেহের অদূরে এই রকম একটা রুমাল আর একটা ভেতরে তাৎপর্যপূর্ণ চিঠি, সব মিলিয়ে বেশ ধন্দে ফেলে দিল চিঠির উপস্থিতি। কে রেখে গেল চিঠিটা? শেষাদ্রি হাওলাদার নাকি? তার হাতে লেখার সঙ্গে তো মিলিয়ে দেখতে হয়। অরিজিৎ মন্তব্য করলেন তিরিক্ষি স্বরে। গার্গী খুব ঘোরের মধ্যে ছিল তার চিন্তান্বিত অভিব্যক্তিগুলো। শেষাদ্রি হাওলাদার গুলি করে নীলার্ণবকে খুন করে তার ডেড বডির পাশে ফেলে গেলেন কি রুমালটা? কিন্তু তা কি করে হবে? রুমালের মালিক তো শ্রাবণ কুমার। সেই রুমাল বড়জোর থাকতে পারে নীলার্ণবের কাছে। তাহলে কি এই রকম হতে পারে? রুমালটা নীলার্ণবের কাছে ছিল, সেই সিদ্ধান্ত নিয়েছিল শেষাদ্রিকে খুন করবে, তারপর তার ডেড বডির পাশে রেখে দেবে রুমালটা। কিন্তু সেই নিজেই খুন হয়ে যাওয়ায় তার শরীরটা যখন ছিটকে পড়ল চাতালের ওপর, তখন রুমালটাও তার পকেট থেকে চাতালের ওপরে ছিটকে পড়েছিল। শ্রাবণ কুমার সেই যে পুলিশের সঙ্গে কথা বলে উপরে প্রদর্শনী কক্ষে ঢুকেছেন আর তার দেখা নেই। শোনা গেল প্রদর্শনী বন্ধ করে দিচ্ছেন এখনই। তিতিক্ষার কানে খবরটা পৌঁছালো দেরিতে। সামান্য সময়ের জন্য সে উপরে গিয়েছিল দেখতে, ফিরে এলো একটু দেরিতে। অরিজিতের হাতে কফিন রঙের রুমালটা দেখে স্তম্ভিত হয়ে সে বলে উঠল, এ কি, এই রুমালটা কোথা থেকে বেরোলো? নীলার্ণবের ডেড বডির কাছে পড়ে পাওয়া গেছে শুনে তার বিস্ময় আরও ঊর্ধ্বগামী। সে বলল, অসম্ভব। কেন অসম্ভব সেটা জানার প্রতীক্ষায় অরিজিৎ ও গার্গী দুজনেই তার দিকে তাকিয়ে রয়েছে দেখে তিতিক্ষা একটু বিব্রত হয়ে বলল, আমাকে প্রায় 1.5 ডজন রুমাল উপহার হিসাবে পাঠিয়েছিলেন শ্রাবণ কুমার। এটা তো আমার কাছেই থাকার কথা, কিন্তু নীলার্ণবের কাছে কি করে গেল? গার্গী হঠাৎ তাকে একান্তে ডেকে নিয়ে গিয়ে জানতে চাইল, আচ্ছা, সমস্ত রুমাল কি তোমার কাছে এখনো রয়েছে, না কোনো একটা খোয়া গেছে? তিতিক্ষা মাথা ঝাঁকিয়ে বলল,
রুমাল গার্গিদি আমার কোমরে গোজা থাকে, গাড়ি থেকে নামতে গিয়ে কিংবা হাঁটা চলার ফাঁকে হয়তো দু একটা পড়ে যেতে পারে, যাওয়াটাই স্বাভাবিক। আর তাহলে কি সেই খোয়া যাওয়া রুমালই কেউ ব্যবহার করছে? মানে নীলার্ণবের ডেড বডির কাছে রুমাল, তাহলে কি মানে শেষাদ্রির কাছে রুমালটা কি করে গেল গার্গিদি? তুমি কি কিছু কারণ খুঁজে পাচ্ছ? না, এখনো পাইনি, কিন্তু একটা ছোট প্রশ্নের আমার উকি দিচ্ছে মনে। আচ্ছা ঠিক করে বলো তো তিতিক্ষা, মানে শেষাদ্রি তোমার কাছে কি ইতিমধ্যে এসেছিলেন? তিতিক্ষা ইতস্তত করে বলে, তারপর হ্যাঁ বোধক উত্তর দিয়ে ঘাড়ও নাড়ে। সেই সময় কোনো রুমাল পড়ে গিয়ে থাকতে পারে, হয়তো তার কোমর থেকে। তিতিক্ষা মনে করার চেষ্টা করে আবার বলল, কি জানি, আমার তো ঠিক মনে নেই। গার্গী চোখ তীক্ষ্ণ করে বলল, আচ্ছা শেষাদ্রিদা কি এর মধ্যে বাড়িতে এসেছিলেন? তিতিক্ষা চুপ করে থেকে গার্গীর চোখের দিকে একবার তাকিয়ে খুব আস্তে বলল, হ্যাঁ। গার্গী বিস্মিত হয়ে বলল, তা তুমি তাকে বাড়ির ভেতরে এন্ট্রি দিলে কেন? তিতিক্ষা চুপ করে থেকে আবার কিছুক্ষণ পরে বলল, কি করব গার্গীদি, না দিয়ে উপায় ছিল না। লোকটা বলছিল মামলা করে জেলে আমাকে ঢুকিয়ে দেবে, 5-7 বছর নাকি জেল আমার অনিবার্য। গার্গী পরখ করছিল তিতিক্ষার চোখের ভীরু ভাবটা। শেষাদ্রি তাকে কতখানি দখল করে নিয়েছে সেটাই মাপতে চাইছিল গার্গীর টর্চ জেলে, কিন্তু এই মুহূর্তে এর চেয়ে বেশি জিজ্ঞাসা করতে তার ইচ্ছা হলো না। আন্দাজ করে নিচ্ছিল তিতিক্ষা যেমন শ্রাবণ কুমারকে তার জীবনে প্রবেশ করতে দিয়েছে, নিজেকে বাঁচাতে শেষাদ্রির কাছেও আত্মসমর্পণ কি করেছে। তিতিক্ষার এখনও বোধহয় তা না করে আর উপায় নেই। আজ আর ওকে বাঁচানোর কেউ নেই আশেপাশে। বিবেক এত এত ঋণ করে গেছে, সেটা সুদে আসলে বেড়ে এখন একটি হাঙরের মতন তাড়া করছে তিতিক্ষাকে, আর তার সমস্ত অস্তিত্বটাই সংকটে পড়েছে। তার নিজের বলতে আছেন তার বাবা অলীক শেখর, কিন্তু অলীক শেখরেরও ভূমিকা বেশ রহস্যজনক। তিতিক্ষাকে জিজ্ঞাসাবাদ করার পরে গার্গী ফিরে এলো অরিজিতের কাছে, বলল, রুমালটা কিন্তু শেষাদ্রির হওয়াটাই সম্ভব। অরিজিৎ লাফিয়ে উঠে বললেন, তাহলে তো শেষাদ্রির হাতে লেখার সঙ্গে মিলিয়ে দেখলেই হয়। এক পশলা ভাবনা চিন্তার পর গার্গী বলল, শেষাদ্রি নিশ্চয়ই এমন বোকা নন যে খুন করে তার ডেড বডির পাশে রেখে যাবেন নিজের হাতের লেখা। তবে তার হাতের লেখা যখন পাওয়া গেছে, তখন সম্ভাব্য সাসপেক্টদের হাতের লেখার সঙ্গে মিলিয়ে নেওয়া যেতেই পারে। তাছাড়া শেষাদ্রিকে তো আর খুঁজে পাওয়া যাবে না মনে হয় চট করে। পাওয়া যাবে না জেনেও অরিজিৎ একজন সাব ইন্সপেক্টরকে ইশারায় ডেকে হুকুম দিলেন, শেষাদ্রিকে যেখান থেকে হোক সেখান থেকে যেন ধরে নিয়ে আসা হয়। তার আদেশ দেওয়া শেষ হলে গার্গী বলল, আচ্ছা আপনি নিশ্চয় জানেন যে এই রুমালের মালিক শ্রাবণ কুমার? শ্রাবণ কুমার? আপনি কি বলছেন? হ্যাঁ, তিনি দফায় দফায় এই বিশেষ রঙের রুমালটা উপহার হিসাবে পাঠিয়েছেন তিতিক্ষাকে। তিনি বলতেন এটাই নাকি কেতা, যাদের উনি খুব পছন্দ করেন তাদের কাছে এইভাবে 1 ডজন বা আধ ডজন উনি রুমাল দিয়ে থাকেন। বলে গার্গী তিতিক্ষাকে পাঠানো রুমাল কাহিনী বর্ণনা করে সংক্ষেপে বলল। সে আরও বলল, তার কাছে নিশ্চয়ই আরও রুমাল থাকা কিন্তু সম্ভব। অরিজিৎ উত্তেজিত স্বরে বললেন, কি মুশকিল, তাহলে কি শ্রাবণ কুমারই এর পিছনে রয়েছে? বলে থেমে গেলেন অভিজ্ঞ পুলিশ অফিসারটি। পরক্ষণে দ্বিতীয় চিন্তায় নিজেকে নিয়োজিত করে বললেন, ম্যাডাম দেখুন, এও হতে পারে যে নীলার্ণব তিতিক্ষার সঙ্গে বেশি বাড়াবাড়ি করছিল দেখে এই সুযোগে নীলার্ণবকে উনি সরিয়ে দিলেন। নীলার্ণবের কাছে যদি রিভলভার থেকে থাকে, তাহলে তার মালিক শ্রাবণ কুমারের ঢাউস পোশাকের নিচে 2-4টে রিভলভার থাকা কিন্তু কোনো অসম্ভব কিছু নয়। গার্গী এই গূঢ় ভাবনার ভিতর নিজেকে থিতু করল কিছুক্ষণ, তারপর বলল, দেখুন, তিনি যদি খুন করেও থাকেন, এই বিশেষ কফিন রঙের রুমালটা তিনি কিন্তু এখানে ফেলে রাখবেন না। তাছাড়া তিনি নিশ্চয়ই পারবেনও না এমন চমৎকার হস্তাক্ষরে বাংলা লিখতে। কি মুশকিল ম্যাডাম, তিনি না লিখলেও তার কোনো কর্মচারী তো তার নির্দেশে লিখতেই পারে। মিস্টার পুরকায়স্থ, একটা বিষয় আমি লক্ষ্য করছিলাম যে বিবেককে হত্যার পরও ঠিক এই রকম একটা চিঠি এসে পৌঁছেছিল তিতিক্ষার কাছে। বিষয়টা কাকতালীয় নয় বলেই কিন্তু আমার এখন ধারণা হচ্ছে। অরিজিৎ উত্তেজিত হলেন, মানে প্রথম চিঠির হাতের লেখা আর এই দ্বিতীয় চিঠির হাতের লেখা কি এক?
গার্গী মনে করার চেষ্টা করছিল, তারপরে বলল, আমি ঠিক মনে করতে পারছি না মিস্টার পুরকায়স্থ। তাহলে তো এখনই মিলিয়ে দেখতে হয়, যদি এক হয় তাহলে তো সেই একই লোক নীলার্ণব হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত, সেটাই বলা যায়। গার্গীও চিন্তায় জেরবার হচ্ছিল দ্বিতীয় হত্যাকাণ্ডের পর, যদি এই হত্যাকাণ্ডের সঙ্গে শেষাদ্রি জড়িত থাকেন তাহলে কি তার পক্ষে প্রথম হত্যাকাণ্ডে জড়িত থাকা সম্ভব? তিতিক্ষার ভাষ্যমতো তখন তো তিনি আমেরিকায় ছিলেন, নাকি তার আমেরিকায় থাকার গল্পটা বানানো। হয়তো কমাস আগে থাকতেন, তারপর তিতিক্ষার দিকে তার নজর পড়ার পর সেখানে স্ত্রীর সঙ্গে তার অবনিবনা শুরু হয়। তখন তিনি স্ত্রীকে ছেড়ে দিয়ে চলে আসেন কলকাতায়। এখানে এসে তিনি শাসানি দিতে থাকেন বিবেককে। কিন্তু যেহেতু এত টাকা ঋণ মেটানো সম্ভব ছিল না বিবেকের পক্ষে, সেই সুযোগে বিবেকের ওপর এক্সপোর্টে টোপ ফেলে তাকে আরও ঋণগ্রস্ত করে তুলল ক্রমশ। একেবারে খাদের কিনারায় নিয়ে গিয়ে শেষে হত্যা করল নির্মমভাবে। এবারে শিকার তিতিক্ষা। গার্গী বিষয়টা নিয়ে ভাবতে থাকে গভীর অন্যমনস্কতায়। তিতিক্ষাকে কেন্দ্র করে যে জটিলতা আর টানাপোড়েনের সৃষ্টি হয়েছে, তাতে শেষাদ্রির কতখানি ভূমিকা থাকতে পারে সেটা নিয়ে তার মনে আন্দোলিত হয়। গার্গী ভিতরে ভিতরে কাঁপতে লাগলো কি এক অপার আলোড়নে। এরপরে সে বলল, দেখুন মিস্টার পুরকায়স্থ, শেষাদ্রির জীবনযাপন পুরো ইতিহাসটা আমাদের কিন্তু কারো জানা নেই। আপনি যদি আমেরিকা থেকে তার একটা ক্ষুদ্র জীবনপঞ্জি আনানোর ব্যবস্থা করেন তাহলে হয়তো আমার মনে হয় যে এই তদন্তে সুবিধা হবে। রাইট ইউ আর। অরিজিৎ পুরকায়স্থ উত্তেজিত হতে থাকেন তাদের তদন্তে হঠাৎ একটা বাঁকের মুখে এসে পড়েছে বলে বললেন, ম্যাডাম আমি এখনই ব্যবস্থা নিচ্ছি। অবশ্য এর মধ্যে আমার হেডকোয়ার্টারকে আমি সতর্ক করে দিয়েছি যাতে লোকটা দেশ ছেড়ে পালাতে না পারে। গার্গী ততক্ষণে সমস্ত বিষয়টা পর্যালোচনা করে কয়েকটা সূত্রে পৌঁছেছে। অভিজিৎ পুরকায়স্থকে বলল, দেখুন এখনো পর্যন্ত যেটা মনে হচ্ছে যে শেষাদ্রি অথবা শ্রাবণ কুমার যে কোনো একজনই জড়িত থাকতে পারে এই হত্যাকাণ্ডে, আবার হয়তো অলীক শেখরও থাকতে পারেন। সেক্ষেত্রে আমাদের দেখতে হবে যে কফিন রঙের রুমালটা কিভাবে এই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িয়ে গেল। আর এই রুমালটা কি তিতিক্ষার কাছ থেকে পাওয়া কোনো রুমাল, না শ্রাবণ কুমারের কাছেই ছিল তার পেটেন্ট কোনো রুমাল, বা শেষাদ্রির কাছে রুমাল, বা অলীক শেখর যদি জড়িত থাকেন তার কাছেই বা কী করে রুমালটা পৌঁছালো, সেগুলোও আমাদের কিন্তু খতিয়ে দেখতে হবে। অধ্যায় ২৬। ক্রাইম সেকশনে পুলিশ ইন্সপেক্টর দেবজ্যোতি নাগরায় তার অফিসের টেবিলে একরাশ কাগজপত্র ছড়িয়ে ছিটিয়ে বসে কী যেন পড়ছিলেন মনোযোগ দিয়ে। হঠাৎ একটা ফোন আসায় মনোসংযোগ করলেন সেই দিকে। বললেন, হ্যালো। কিছুক্ষণ নিবিষ্ট হয়ে শুনলেন ও পাশের মিনিট তিনেকের কিছু সংলাপ। শুনতে শুনতে চোয়ালে জড়ো হলো কিছু কুঞ্চন, কপালে ভাঁজ দেখা দিল। বললেন, আচ্ছা কখন ফোনটা এসেছিল আপনার কাছে? রাত 11টা নাগাদ শুনে কুঞ্চন ও ভাঁজের ডিগ্রি ঊর্ধ্বমুখী। দেবজ্যোতি নাগরায় পরক্ষণেই বললেন, ঠিক আছে একটু সতর্ক থাকবেন, আজ আর কোথাও আপনার বেরোবার কোনো প্রয়োজন নেই, আমরা বিষয়টা আলোচনা করে দেখছি। কিন্তু আমার আজ একবার দক্ষিণ কলকাতার একটা গ্যালারিতে তো যেতেই হবে, আমার এক বান্ধবীর ছবির সোলো প্রদর্শনী হচ্ছে, সেখানে আমার হাজির থাকার কথা। শুনে দেবজ্যোতি আবার বললেন, দেখুন ম্যাডাম, যখন একটা ঘটনা ঘটেছে, একটা থ্রেট কল এসেছে টেলিফোনে, অন্তত আপনাকে তো কিছুদিন সতর্ক হয়ে থাকতেই হবে, তাই না? হ্যাঁ, কিন্তু আপনি নিশ্চয়ই পামেলা নাথকার্নির নাম শুনেছেন, ইন্ডিয়ার ওয়ান অফ দ্য বেস্ট আর্টিস্ট। তিনি নিজে কাল টেলিফোন করে বললেন যে তার এক্সিবিশনে আমি যেন অনুপস্থিত না থাকি। তো আপনি বলুন আমি কি করে সেই অনুরোধ রক্ষা না করব? দেবজ্যোতির মুখে বিরক্তির সঞ্চার হলো। তিনি বললেন, দেখুন যা পরিস্থিতি, আপনার কিন্তু এখন সাবধান হয়ে থাকাটাই কিন্তু ভালো। হ্যাঁ, কিন্তু তাই বলে ঘরে বন্দি হয়ে থাকবো আমি? আর এভাবে কদিন আমি বন্দি জীবন কাটাবো আপনি বলুন? আমার হাতে এখন অনেক কাজ, আমাকে ঘুরতে হচ্ছে। আপনি তো জানেন যে এই কাজগুলো না করলে আমি ঋণগুলো আমি শোধও করতে পারবো না। দেবজ্যোতি বিরক্তি প্রকাশ করে বললেন, দেখুন ম্যাডাম, আপনি যেটা ভালো বুঝবেন সেটাই করবেন। টেলিফোন সংলাপ শেষ না করে রিসিভারটা ক্রেডেলে রেখে দেবজ্যোতি পরক্ষণে আবার তুললেন রিসিভার। বোতাম পুশ করে প্রথমে বিষয়টা জানিয়ে রাখলেন ডিসিডিডি অরিজিৎ পুরকায়স্থকে। পরক্ষণে লাইনে ধরলেন গার্গীকে। বললেন, হ্যাঁ ম্যাডাম, একটু আগে তিতিক্ষা দ্বিবেদী ফোন করেছিলেন আমাকে। গার্গী তরফ থেকে সাগ্রহ উৎকণ্ঠা।
তাই নাকি? কি বলল? তিতিক্ষা দ্বিবেদী জানাচ্ছেন যে কাল রাত 11টা নাগাদ ওর ল্যান্ডফোনে একটা কল এসেছিল। রিসিভার তুলেই শুনলেন যে কোনো পুরুষ কণ্ঠ ওকে হুমকি দিয়ে বলছেন, তুমি যে পথে এগোচ্ছ সেটা ভুল পথ, এখনই তুমি ফিরে এসো ওখান থেকে। দিস ইজ ইয়োর ফার্স্ট ওয়ার্নিং অ্যান্ড অলসো লাস্ট ওয়ার্নিং। কথা না শুনলে তোমার সামনে ভয়ঙ্কর বিপদ অপেক্ষা করে রয়েছে। গার্গীর ভুরুতে ঢেউ খেলে গেল, অজস্র ছোট বড় কুঞ্চনও দেখা দিল। তিতিক্ষা এখন বসে আছে কোনো সুপ্ত আগ্নেয়গিরির ক্রেটারের ওপর, যে কোনো মুহূর্তে লাভা ছড়িয়ে ধ্বংস করে দিতে পারে তার পাশের স্বপ্ন সুখকে। গার্গী তার মগজে কিছু আলপটকা চিন্তার তোলপাড় করে জিজ্ঞাসা করল, আচ্ছা কার কণ্ঠস্বর ও মানে কিছু চিনতে পেরেছে? না, তিনি চিনতে পারেননি গলা। তা এখন কি করতে চান? আমি মিসেস দ্বিবেদীকে পরামর্শ দিয়েছি আপাতত কোথাও না বেরোতে। হ্যাঁ, আপনি তো ভালোই পরামর্শ দিয়েছেন। হ্যাঁ, কিন্তু মিসেস দ্বিবেদী বলছেন আজ বিকেলে কোথায় একটা ছবির ওনার এক্সিবিশন রয়েছে, তাকে নাকি যেতেই হবে। আপনি বলুন তো কি মুশকিল। হ্যাঁ। গার্গী কিছুটা সময় নিল তিতিক্ষা বিষয় ভাবতে, তারপর বলল, তাহলে তো ওকে পার্সোনাল সিকিউরিটি দিতে হয়। দেবজ্যোতি নাগরায়ের কণ্ঠে কিছু উষ্মা জড়ো হলো। তিনি বললেন, দেখুন ম্যাডাম, মাত্র 2-3 দিন আগে ওর প্রদর্শনীতে একটা হত্যাকাণ্ড ঘটে গেল। সেখানে কত বিখ্যাত মানুষের উপস্থিতিতেও কিন্তু ঠেকানো যায়নি সেই হত্যাকাণ্ড। এমনকি পুলিশ সেখানে উপস্থিত ছিল, তা সত্ত্বেও একজন খুনি সকলের চোখের সামনে খুন করে পালিয়ে গেল। এখনও খুনির আমরা টিকিটাও ছুঁতে পারিনি। তো এখন যদি মিসেস দ্বিবেদী আবার জেদ ধরেন প্রদর্শনীতে যাবেন, তো পুলিশ কি করে কি দায়িত্ব নেবে আপনিই বলুন। সেখানে যদি আবার আরেকটা হত্যাকাণ্ড হয়ে যায়, তাহলে কি রেসপন্সিবিলিটি আমরা পালন করব, কিভাবে করব আপনি বলুন না। গার্গী আবার একটু ভেবে নিয়ে বলল, কিন্তু কয়েকটা দিন পরেও যে তার বিপদ কেটে যাবে সেই বিষয়ে তো কোনো স্থিরতা নেই ইন্সপেক্টর। না, সেটা নেই, কিন্তু আমরা তো চেষ্টা করছি ব্রেক থ্রু করতে। শেষাদ্রি হাওলাদারের খোঁজে আমরা সারা কলকাতার প্রত্যেক থানায় রেড অ্যালার্ট জারি করে দিয়েছি। নিশ্চয়ই ধরা পড়ে যাবে 2-4 দিনের মধ্যে। আর ইউ শিওর যে শেষাদ্রি মার্ডারার? সার্কামস্ট্যান্সেস তো সেটাই বলছে। ঠিক আছে, যদি খুনি ধরা পড়ে তো ভালো, কিন্তু তিতিক্ষাকে প্রোটেকশন দেওয়াটা কিন্তু খুব জরুরি, যাতে পরের টার্গেট সে না হয় সেটা দেখা তো এখন আমাদের কর্তব্য। আর বলতে পারেন তিতিক্ষা তো এখন ভিআইপি। দেখছি ম্যাডাম কি করা যায়। রিসিভার রেখে দেবজ্যোতি নাগরায় আবার কিছুক্ষণ বিড়বিড় করলেন নিজের মনে। এই সমস্ত উটকো ঝামেলা উড়ে আসে বলেই পুলিশে চাকরি করতে এতটাই খারাপ লাগে। তার বিড়বিড়ানি শেষ হওয়ার মুহূর্তেই আবার ফোন আসলো। বিরক্ত হয়ে তিনি ফোন তুলে বেশ হেরে গলায় বললেন, হ্যালো। কিন্তু পরক্ষণে চেয়ার ছেড়ে প্রায় লাফিয়ে ওঠার উপক্রম করলেন, কেননা টেলিফোনের ওপাশ থেকে যে কণ্ঠটা শোনা গেল তাতে তার হার্টবিট বেড়ে গেল। রিসিভারটা কানে বেশ জোরে চেপে শুনলেন, মিস্টার ইন্সপেক্টর, আমার নাম শেষাদ্রি হাওলাদার। নামটা শুনে চেয়ার থেকে উঠে দাঁড়িয়ে পড়েছেন পুলিশ ইন্সপেক্টর। বললেন, হ্যাঁ বলুন। পরক্ষণে শুনলেন, দেখুন, মাত্র 2-3 দিন আগে তিতিক্ষা দ্বিবেদী নামের একজন শিল্পীর প্রদর্শনীতে একটা খুনের ঘটনা ঘটে গেছে, যার দায়ভাগ নাকি বর্তেছে এই অধমের ওপর। অন্তত খবরের কাগজে রিপোর্ট পড়ে কিন্তু তাই ধারণা হয়েছে আমার। দেবজ্যোতি নাগরায় কিছু মন্তব্য না করে শুধু উচ্চারণ করে বললেন, বলুন। খবরটি জেনে এবং পড়ে আমি কিন্তু ইন্সপেক্টর খুব স্তম্ভিত। আমি নিচে নেমে গাড়িতে উঠে পালাতেই আমি সেদিন চেয়েছিলাম, কিন্তু পিছন থেকে একটা গুলি এসে আমার পায়ে লাগায়, আর একটু হলেই আমি পড়ে যাচ্ছিলাম চত্বরের মেঝে। যা মনে হয়েছে সিঁড়ি দিয়ে নিচে নামা মাত্র আমাকে কেউ লক্ষ্য করে গুলি ছুঁড়েছিল। তাতে আমার পায়ে গুলি লেগেছিল এবং তা একটু পরে হলেই আমাকে আমার হৃৎপিণ্ডটাই ফুঁড়ে ফেলে দিত, কিন্তু আমি বেঁচে গেছি বরাত জোরে। আমি সেই মুহূর্তে গাড়িতে উঠে পালিয়ে না গেলে হয়তো নীলার্ণব কাশ্যপের মতো আমাকেও হাই রাইজ বিল্ডিং চত্বরে চিরকালের মতো শুয়ে থাকতে হতো। যাই হোক, প্রাণে বেঁচে ফিরে এসেছি সেদিন। পরদিন সকালে উঠে আমি থানায় এফআইআর করব বলে খসড়া তৈরি করছিলাম, তো খবরের কাগজ পড়ে তো আমি অবাক। সন্ধে আমার কাছে আদৌ কোনো কিন্তু আগ্নেয়াস্ত্র ছিল না ইন্সপেক্টর। নীলার্ণব কাশ্যপ আমার পিছনে ধাওয়া করছে দেখে আমি নিশ্চিন্ত ছিলাম যে আমাকে খুন করার জন্যই ও কাউকে
মানে ও সুপারি পেয়েছে শ্রাবণ কুমারের কাছে, কিন্তু কে গুলি করেছিল আমি সেটা বুঝে উঠতে পারিনি আধো অন্ধকারে। পরপর দুটো গুলি ছুঁড়েছিল আততায়ী, একটা গুলি লেগেছিল আমার পায়ে আর অন্যটা নীলার্ণবের শরীরে। আমি তাকে নিজের চোখে দেখেছিলাম যে সে লুটিয়ে পড়ছে। এক নিঃশ্বাসে বহুক্ষণ বলে শেষাদ্রি থামতে দেবজ্যোতি বলতে পারলেন, তা আপনি এখন কোথায়? আমি কলকাতার কোথাও আছি, কিন্তু আমি সেটা এখন আপনার কাছে প্রকাশ করব না। করলেই তো আপনি আমাকে গ্রেপ্তার করার জন্য বিশাল বাহিনী পাঠিয়ে দেবেন। আমার কোনো অপরাধ কিন্তু নেই, সেটা আপনি বুঝতেই পারছেন ইন্সপেক্টর। কিন্তু আরেকটা কথা, আপনাদের অনুমান ভুল, এবং সেই ভুলটা ধরিয়ে দেওয়ার জন্যেই আমি এই ফোনটা করছি। তবে হ্যাঁ, আমি এটাও বলে দিচ্ছি, তিতিক্ষার সামনে কিন্তু বিশাল বিপদ, কথাটা আমি আপনাদের স্মরণ করিয়ে দিলাম। পরক্ষণে ফোনের লাইন কাটার শব্দ শোনা গেল। রিসিভার হাতে নিয়ে বিমূঢ় বসে রইলেন দেবজ্যোতি নাগরায়। শেষাদ্রি সত্যি বলছেন না মিথ্যে সেটা নিয়ে কিছুক্ষণ চিন্তা করলেন। তাদের ধারণা ছিল নীলার্ণব ও শেষাদ্রির মধ্যে গুলি বিনিময় হয়, তাতে নীলার্ণবের গুলি লেগেছিল শেষাদ্রির শরীরে এবং শেষাদ্রির ছোড়া গুলি লেগেছিল নীলার্ণবের পিঠে। কিন্তু শেষাদ্রির কথা মতো অন্য কেউ যদি গুলি করে থাকে তাহলে তিনি কে? রিসিভারটি ক্র্যাডেলে রেখে প্রায় ভ্যাবলার মতো ভাবনায় অন্তরীণ হলেন দেবজ্যোতি নাগরায়। লোকটা এই সাত সকালে কিছু ফোন বার্তা উপহার দিয়ে তাকে একটা ভুল ভুলাইয়ার গলিতে রেখে দিয়ে কেটে দিল ফোনটা। বিষয়টা নিয়ে 5-15 যখন ভাবছেন সেই সময় তার ভাবনা ঘেঁটে দিয়ে আবার একটা ফোন এলো। বিরক্তির চরম ভেবে যখন ফোনটা তুললেন, ওপাশে মহিলা কণ্ঠ। তিনি শুনতে পেলেন, আমি গার্গী চৌধুরী বলছি। হ্যাঁ বলুন ম্যাডাম। আচ্ছা, আপনি কি একটু আগে শেষাদ্রির কোনো ফোন পেয়েছেন? ও আচ্ছা, আপনাকে উনি কি ফোন করেছিলেন? না, আমার ফোন নাম্বার উনি সম্ভবত জানেন না। উনি ফোন করেছিলেন তিতিক্ষাকে। তিতিক্ষা একটু আগে ফোন করে আমাকে বিষয়টা জানালো। শেষাদ্রি বলছেন যে তিনি কোনো গুলি করেননি, করেছে অন্য কেউ। আচ্ছা ম্যাডাম, আপনার কি মনে হয় যে উনি সত্যি কথা বলছেন? দেখুন ইন্সপেক্টর, আমি ঠিক বুঝে উঠতে পারছি না উনি কি বলছেন। দুটো প্রবাবিলিটি হতে পারে, সত্যি বলছেন অথবা মিথ্যে। যদি মিথ্যে হয় সেক্ষেত্রে আমাদের আগের অনুমানই সঠিক, যে নীলার্ণব শেষাদ্রি দুজনে ডুয়েল লড়েছিল, একজন সফল একজন ব্যর্থ। আর যদি শেষাদ্রির কথা সত্যি হয় তাহলে কোনো তৃতীয় ব্যক্তি এর মধ্যে আছে যে গুলি ছুড়তে পারে, মানে যাদের পক্ষে গুলি ছোড়া সম্ভব। তাদের একজন হলেন শ্রাবণ কুমার, অন্যজন অলিক শেখরও হতে পারেন। আচ্ছা ম্যাডাম, শ্রাবণ কুমারের পক্ষে কি নীলার্ণবকে গুলি করে হত্যা করা সম্ভব? হয়তো সম্ভব, হয়তো নয়। নীলার্ণব শ্রাবণ কুমারের আজ্ঞাবহ কর্মচারী মাত্র, যা করেছিল সবই শ্রাবণ কুমারের হুকুমে। সেক্ষেত্রে তাকে গুলি করবেন না শ্রাবণ কুমার, এটাই তো বাস্তব। কিন্তু হয়তো পরিস্থিতি এমন একটা ঘোরালো হয়েছিল, এই যে তিতিক্ষার সঙ্গে তার মাখামাখিটা হয়তো শ্রাবণ কুমার মেনে নিতে পারেননি। এটাও হতে পারে উনি হয়তো সরিয়ে দিলেন সেই জন্যে। কিন্তু মিস্টার নাগরায়, আরও একটা সম্ভাবনার কথা কিন্তু আপনাদের মাথায় রাখতে হবে। কি সম্ভাবনা ম্যাডাম? তিতিক্ষার কাছে আমি খবর পেয়েছিলাম যে তার এক্সিবিশন দেখতে সেই মুহূর্তে কম্পাউন্ডে গাড়ি নিয়ে ঢুকে পড়ছিলেন অলিক শেখর। তো তিনি কিন্তু তিতিক্ষার এই জীবনযাপন পছন্দ করছিলেন না। তার মানে না, মানে এমন হতে পারে যে প্রদর্শনী দেখতে এসে যখন দেখলেন যে তার সামনে দুই শিকার, একজন তাড়া করছে আরেকজনকে, সেই প্ল্যাটিনাম সুযোগ তিনি হাতছাড়া করতে চাননি। আপনি নিশ্চয়ই অলিক শেখরের ভয়ঙ্কর জীবন কাহিনীর কিছুটা শুনেছেন। এইরকম 2-4টে নীলার্ণব শেষাদ্রিকে তিনি নখে টিপে মারতে পারেন। আর তাছাড়া তার জামাই বিক্রমকে তিনি পছন্দ করতেন না। তিনি ভাবতেন বিক্রম পথ থেকে সরে গেলে তার মেয়ের জীবনটা আরও ভালোভাবে তিনি গুছিয়ে দিতে পারবেন। তো এরকম ব্যাপারে তার হত্যাকাণ্ড করাটা কিন্তু অসম্ভব কিছু নয়। তো এই অলিক শেখরের কথাও আপনাদের মগজে কিন্তু রাখতে হবে। যাই হোক, আজকের কাগজে পামেলা নাথকার্নির ছবির প্রদর্শনীর একটা উল্লেখ রয়েছে, সেখানে তিতিক্ষার হাজির থাকার কথাও কিন্তু লেখা আছে। প্লিজ ওখানে একটা ক্লোজ ওয়াচ রাখার ব্যবস্থা করুন। দেখবেন ওখানে যেন আর তৃতীয় কোনো হত্যাকাণ্ড না হয়। ঠিক আছে, রাখছি। আমার প্রিয় শ্রোতা বন্ধুরা, আজকের মতন উপন্যাসটা এখানেই শেষ হলো। কালকে নিয়ে আসবো এর পরবর্তী তথা শেষ অধ্যায়। নমস্কার।